পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা ইন্টারন্যাশনাল ফিগার সারা বিশ্বে বিভিন্ন অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ ফিজিক্যাল এডুকেশন সহ বিভিন্নভাবে যুক্ত আছেন। ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, পেফির, উনি ভাইস প্রেসিডেন্টও বটে। ওনার শারীরশিক্ষা বিষয়ে যে নলেজ আজকের দিনে আমরা শুনব, আশা করছি আমাদের ছাত্রছাত্রীরা বা এই আলাপনের মতন অনুষ্ঠানে যারা আজকের দিনে যুক্ত হয়েছেন বিশেষভাবে সমৃদ্ধি লাভ করবে। আমি বিশেষভাবে বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাইছি না। আমাদের দুজন নবীন অধ্যাপক ডক্টর মৃত্যুঞ্জয় দাস এবং ডক্টর কেশবচন্দ্র গোপ সহ ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশনের যে শিক্ষকরা আছেন তাদের যে প্রয়াস আলাপনের মতন অনুষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাক, এবং আলাপনের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছেন তাদের জ্ঞান পরিবেশন করার জন্য তাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, এবং সর্বপরিশেষে আমাদের যারা ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমার স্বাগত ভাষণ শেষ করছি। নমস্কার। নমস্কার স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার স্বাগত ভাষণ ছাড়া আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয় না। আপনার দিকদর্শনা ছাড়া সত্যিই আমরা এগোতে পারতাম না। আমরা যেভাবে কাজ করছি এবং কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি তার মূল চালিকা শক্তি স্যার আপনি দেখাচ্ছেন কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে হয়। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে প্রণাম জানাই। আজকে আমাদের মধ্যে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর কিশোর মুখোপাধ্যায় স্যার। তার সম্বন্ধে আমাদের অধ্যক্ষ মহোদয় অলরেডি বলেছেন যে তিনি একজন ভারতীয় তথা আন্তর্জাতিক পরিচিত ব্যক্তিত্ব। শুধু ভারতীয় তথা আন্তর্জাতিক পরিচিত ব্যক্তিত্বই নয়, আমাদের প্রতিটি বাঙালি শিক্ষার্থী শারীরশিক্ষা বিষয়ে যারা পরিচর্যা করেন তাদের কাছে অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব। আমি নিজেও যখন পড়াশোনা করছি ছাত্রাবস্থায় আমিও স্যারের বই পড়েছি, শারীরশিক্ষা পরিচয় স্যারের বই, যে বইয়ের মাধ্যমে আমাদের বাংলা ভাষাভাষীর বহু পাঠক পাঠিকা উপকৃত হয়েছেন। তাদের সবার পক্ষ থেকে আরও একবার স্যার আপনাকে নতমস্তকে প্রণাম জানাই এবং আজকের আলাপনের 20তম পর্বকে আলোকিত করে আমাদের সবার উদ্দেশ্যে আপনার ট্র্যাডিশনাল কনসেপ্ট অফ যোগা আজকের যে আলোচনার বিষয়বস্তু সেই বিষয়ে আলোকিত করুন। নতমস্তকে প্রণাম জানাই স্যার, শুভেচ্ছা রইল স্যার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। Good evening everybody. Respected Dr. Debaprasad Shao, Principal, Seva Bharati Mahavidyalaya. Respected Dr. Binod Chaudhuri, Head of the Department of Physical Education, Seva Bharati Mahavidyalaya. Dr. Mrityunjay Das and Dr. Keshobchandra Ghosh, Assistant Professor, Department of Physical Education, Seva Bharati Mahavidyalaya. And ladies and gentlemen who are present over here through this virtual mode. First of all, I express my sincere gratitude and thanks to all the organizers for giving me the opportunity to deliver a talk over here on a very relevant and important area, that is yoga. Actually, the traditional concept of yoga is a big one. It will be, I am covering in a superficial way, but still I am unable to complete the total one. Today, I am going to discuss on a first part. That means second part is also there. What is yoga and what are the traditional concept of yoga? How many philosophies are attached with it? All these things, etc., etc. স্যার আমাকে একটু ক্ষমা করবেন, আমি একটু ব্রেক করছি আপনাকে। Yes. ক্ষমা চেয়ে নিয়েই বলছি, আমাদের ম্যাক্সিমাম পার্টিসিপেন্টস আমাদের স্টুডেন্টরা আছেন এবং বাংলা ভাষাভাষী শিক্ষার্থীরা আছেন। তাদের জন্য অনুগ্রহ করে আমি তাদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকেও এটা অনুরোধ রইবে যে বিষয়টা যতটা সম্ভব বাংলায় আলোচনা। Okay, I will discuss this in a bilingual mode, Bengali as well as English, because all the slides are prepared in English version. Very few books are there in Bengali version, and I am unable to complete this total project in Bengali mode. So all these slides are in English. I will discuss in Bengali also. আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার।
So I start with my presentation with the help of a great quotation of Swami Vivekananda. We are like silkworms. We made the thread of our own substance and spin the cocoons, and in course of time get imprisoned in them. In that cocoon, we shall develop spiritual realization and like the butterfly come out free. এটা মানে হচ্ছে আমাদের জীবনে আমরা আমাদের নিজেদের চারিদিকে মায়ার দ্বারা, আমাদের কনসিয়াসনেস দ্বারা আমরা একটা বেষ্টন তৈরি করে থাকি, ফেলি এবং তার ভেতরেই আবদ্ধ হয়ে যাই, একটা কি বলবো কয়েদিদের মতো। আমাদের চারিদিকের যে বেষ্টনী সেটা আমরা নিজেরাই তৈরি করছি এবং কয়েদিদের মধ্যে মতো আমরা সেখানে নিজেরাই আবদ্ধ হয়ে যাচ্ছি। এবং সেখান থেকে বেরোবার একটা উপায় হচ্ছে রিয়েলাইজেশন, উপলব্ধি, আত্মোপলব্ধি। ঠিক যেভাবে একটা কুকুরকে কেটে যখন বাটারফ্লাই বেরিয়ে আসে, প্রজাপতি বেরিয়ে আসে, ডানা মেলে, তার কিন্তু বহির্বিশ্বের সাথে সংযোগ ঘটে। এবং সেভাবেই আমাদের যে থ্রু আউট দ্য জার্নি আছে, আমাদের যে চিন্তার জগৎ আছে, আমাদের যে কনসিয়াসনেস আছে, আমাদের যে চেতনা আছে, তার মাধ্যমে আমাদের বাইরের যে মায়ার জগৎ তৈরি করে আছে সেইটাকে কেটে যেন আমরা বেরোতে পারি। এটাই বিবেকানন্দের বক্তব্যের প্রধান সারমর্ম। The fundamental, what is the fundamental problems? What are the goals of human life? This is an important aspect. The sense of limitation caused by the misidentity. Due to the misidentity, due to when we are in the Mike Jagat, that is Jagat of Maya, we are under the control of Maya, and that's why we are sometimes misidentified to take correct decision in the correct time and correct place. So this is one problem, and we are trying to remove the limitation through change. When we understand we are in our scope is narrowing, we are trying to change this scope. We are doing some work to change this scope. Every gain through change also involves a loss. যখনই আমরা কোনো একটা প্রচেষ্টা করি, কোনো একটা অবস্থা থেকে আমরা পরিবর্তন করার চেষ্টা করি, পরিবর্তন করার জন্য আমরা যখন কোনো কাজের মধ্যে যাই, তখন সেই কাজ যে সবসময় আমাদের ফ্রুটফুল ফল দেবে তাও নয়, সেই কাজে আমাদের নেগেটিভ ফলও পেতে পারি। সেই জন্য এভরি গেইন through change also involve a loss. And the fourth stage, short-term pleasure only gives temporary relief. If we get some short-term pleasure, it will relieve temporarily. But what is our ultimate wisdom, ultimate aim is the liberation. It is a long-term, lifelong process. Liberation for everything. So, আমরা যখন কোনো short-term gain করতে চাই, আমরা যে কোনো কাজই করি না কেন, আমরা কিন্তু একটা শর্ট টার্ম গেইন করার জন্য, যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, আমি প্রায় এই উদাহরণটা দিই যে তোমার এখন কি ইচ্ছা করছে, যে স্যার আমার আনন্দ করতে ইচ্ছা করছে, মানুষ আনন্দ পেতে চায়, এটা মানুষের স্বাভাবিক নেচার। এবার তুমি যখন আনন্দ পেতে গেলে তোমার কি করতে, কি হলে তোমার আনন্দ পাবে, স্যার আমার খুব খিদে পেয়েছে, আমাকে যদি রসগোল্লা খাওয়ান তাহলে আমি খুব আনন্দ পাবো। আচ্ছা ঠিক আছে, আমি 20খানা রসগোল্লা নিয়ে এলাম, তুই 2টো খাওয়ার পরে বললে বা 3টে খাওয়ার পরে বললে স্যার আর ভালো লাগছে না, তাহলে তোমার আনন্দ শেষ। দ্যাট ইজ টেম্পোরারি। তার মানে 2টো বা 3টে রসগোল্লা খাওয়ার পরে সেটা তোমার আনন্দের কারণ হচ্ছে না, সেটা তোমার পীড়ার কারণ হচ্ছে। তাহলে আমরা সেই ধরনের আনন্দ চাই না। আমরা চাই যেমন যে আনন্দ দ্যাট ইজ প্রতিক্ষণম বর্ধমানম, প্রতি ক্ষণে ক্ষণে বাড়বে, সেই ধরনের আনন্দ চাই। সেই ধরনের কথাই বলা হচ্ছে। এই সমস্ত প্রবলেমগুলো থেকে রিলিফ পাওয়ার একটাই উপায় হচ্ছে যোগা, সেটা আমি আলটিমেটলি আসছি। দ্য ফান্ডামেন্টাল প্রবলেম ইজ টু ফিল দ্যাট কমপ্লিট। আমরা যদি মনে করি আমরা কমপ্লিট হয়ে গেছি, দ্যাট ইজ দ্য প্রবলেম অলসো। অ্যান্ড completeness cannot be gained by acquiring object or experiences. When we are thinking that we are complete in all aspects, that cannot be gained by this way. আমি যদি ভাবি আমার একটা অডি গাড়ি হলে আমার খুব ভালো হয়, আমি আমার সমস্ত কিছু হয়ে যায়, আমার একটা বাংলো আছে, একটা অডি গাড়ি আর প্রচুর ব্যাংক ব্যালেন্স হলে আমার বোধহয় সব হয়ে গেল। But by achieving this, we are still there is something that is we are hunting for that. That is the peace, inner peace. This cannot be purchased. Clear? And for that reason, the pursuit of moksha begin when one recognize the fundamental problem. মানুষ যখন বুঝতে পারে যে তার সমস্ত ফান্ডামেন্টাল মূল প্রবলেমটা কোথায়, যখন বুঝতে পারে তখন মানুষ মুক্তির সন্ধানের খোঁজে, তখন মানুষ মোক্ষর কথা ভাবে। These are the way of journey. We are searching for temporary goal. We are collecting some information, collecting some, you can say, experiences or acquiring some object, and we are thinking that we are complete. But this is not like that. There is something more. Clear? What are the 4 goals of human life? মানুষের লাইফের কি 4টে গোল? অর্থ, কাম, ধর্ম এবং মোক্ষ. These are the steers. অর্থ is the related with security. That is the goal 1. And goal 2, কর্ম, that is pleasure.
which gives us enjoyment. Clear? And then third one is dharma. So these three are the secondary goals. And the primary goal is the liberation of self, that is moksha. That's why yoga is so much important nowadays. The spiritual journey of a seeker, when a person realizes that what he is really seeking is a solution to his incompleteness, he become a mumukshu. যখন কোনো ব্যক্তি ভাবে যে তার মধ্যে যে কমিগুলো আছে, যেগুলো তার মধ্যে অ্যাবসেন্ট, সেইগুলো কি করে সলিউশন করা যাবে? সবার মধ্যে তো সবকিছু থাকে না। তো সেগুলো যখন তার মধ্যে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে, তখন সে হয়ে যায় মুমুক্ষু আর সিকার অফ ফ্রিডম, স্বাধীনতার জন্য সে অনুসন্ধান করতে থাকে। When the mumukshu discover that this problem is ignorance, he becomes a seeker of knowledge, a jighangshu. যখন কোনো মুমুক্ষু ব্যক্তি, যখন সে তার প্রবলেমটা আইডেন্টিফাই করেছে এবং সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে চাইছে, তখন সে কি হয়? তখন সে জিগাংশু হয়ে যায়। জিগাংশু মানে তার হান্টিং অফ নলেজ, হান্চ অফ নলেজ। সে নলেজের জন্য খোঁজ করে, কোন নলেজ আমাকে এখান থেকে বার করতে পারবে। Then the first stage, the seeker has to gain the 4 qualifications of Vedanta, for which he has to practice কর্মযোগ and উপাসনা যোগ। তখন তারা কি করে? কর্মযোগ এবং উপাসনা যোগের কাছ থেকে শিক্ষা লাভ করে। And then the second stage, the stage 2, the seeker gains self knowledge through the practice of sarvanam and manamam. যখনই কোনো ব্যক্তির মধ্যে মুমুক্ষুতা লাভ করে, তখন সে শিকার হয়ে যায়, তখন সে জিঘাংসু হওয়ার চেষ্টা করে। জিঘাংসু পর থেকে সে উপাসনা এবং বৈদিক ধর্ম পালন করে, বৈদিক যে কালচার সেটা পালন করে সেখান থেকে নিস্তার লাভ করে। এবং স্টেজ 3, তখন সে নিজের মধ্যে নলেজ জন্মায়, নলেজ অফ সেলফ। দিস নলেজ লিডস টুয়ার্ডস দ্য self knowledge is fully assimilated through the practice of 2 forms of nididhyasana, and the seeker becomes a জ্ঞানী and enlightened person and gains moksha. তার মানে যখন ব্যক্তির মধ্যে নলেজ জন্মায়, জ্ঞান জন্মায়, তখন সেই নলেজ তাকে নিদিধ্যাসন এবং করতে সাহায্য করে এবং জ্ঞানী করে তোলে, and enlightened person of moksha, এবং মুক্তির দিকে তাকে অগ্রসর করে। This is the stages of journey. This is a spiritual journey of a seeker. Now I am going to throw some light in the direction of creation of universe and human being. Creation of human being as well as creation of universe. Because every time we are thinking that yoga is the connection between the individual self with the supreme self, that is universal self. Why this is so? That means there's some sort of common similarities are there. First of all, Brahma. What is Brahma? Brahma creates this universe. Why? How? Brahma means the entity which is great and has the capacity to make others great. ব্রহ্মা মানে এমন একটা সত্তা, যে সত্তা নিজে মহান এবং অনেক মহান জিনিসকে সে তৈরি করতে পারে। ব্রহ্মা ইজ কম্পোজড অফ কনসিয়াসনেস অ্যান্ড এনার্জি। ব্রহ্মা দুটো জিনিসের সমাহারে গঠিত, একটা হচ্ছে কনসিয়াসনেস বা চেতনা, আর একটা শক্তি। ইন সংস্কৃত কনসিয়াসনেস ইজ নোন অ্যাজ পুরুষা। কনসিয়াসনেস বা চেতনার জগৎটাকে বলা হচ্ছে পুরুষ, and energy is called প্রকৃতি। এনার্জিকে বলা হচ্ছে প্রকৃতি। Another name of consciousness is Shiva. The energy can also be called as শক্তি, শিব শক্তি। কনসিয়াসনেস বা পুরুষকে আমরা শিবের সাথে তুলনা করছি এবং শক্তিকে আমরা তুলনা করছি প্রকৃতির সাথে বা এনার্জির সাথে। শিব শক্তি, দিস ইজ দ্য কনসিয়াসনেস অ্যান্ড এনার্জি। কনসিয়াসনেস নেভার এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি, মনে রাখতে হবে। কনসিয়াসনেস বা চৈতন্য বা চেতনা কখনো একা একা থাকতে পারে না। ফ্রম দিস কসমিক এনার্জি, মহাজাগতিক যে শক্তি, সেই মহাজাগতিক শক্তি থেকে মহাজাগতিক যে কনসিয়াসনেস, সেটা কখনো আলাদা হয়ে থাকতে পারে না। ঠিক আছে? ফার্স্ট অফ অল, কনসিয়াসনেস পারফর্ম দ্য অ্যাক্ট অফ উইটনেসিং অল ইভেন্টস ইন দিস ইউনিভার্স। কনসিয়াসনেস বা চেতনা, চেতনার জগৎ ইউনিভার্সে যা কাজ করছে তার সাক্ষী হিসাবে থাকছে, তাকে দেখছে, সে কিন্তু কিছু ক্রিয়েট করছে না। এটা হচ্ছে একটা তত্ত্ব, যে তত্ত্বগুলো আমরা পাচ্ছি দ্যাট ইজ সাংখ্যযোগ থেকে। আমি আজকে যে আলোচনার বিষয়বস্তুটা রেখেছি মেনলি সাংখ্যযোগ এবং কুণ্ডলিনী যোগের উপর রেখেছি, যাতে করে একটা স্টেজ বাই স্টেজ আমরা যেতে পারি। পরবর্তীকালে আমরা অন্যান্য পার্টগুলো আলোচনা করব। ইন শিবা, ইফ শিবা ইজ কনসিডার্ড টু বি দ্য অনলি indestructible, that means অবিনশ্বর and original element, then there is a new explanation. যদি শিবকে আমরা অরিজিনাল এলিমেন্ট বলে যদি ভাবি, তাহলে তার একটা নতুন একটা এক্সপ্লেনেশন, একটা ব্যাখ্যাও কিন্তু চলে আসছে।
the quantum fluctuation of the subtle body get recorded in the soul. একটা বড় জিনিস বলা হলো, there is darkness in the soul according to the quantum fluctuation. মানে কি হয়েছে না, এই যে আমাদের চেতনার জগৎটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম বিশ্ব। আমরা পুরো বিশ্বটাকে যদি অ্যাজ এ ফিজিক্যাল ইউনিভার্সকে আমরা সূক্ষ্ম ইউনিভার্স হিসেবেও ভাবতে পারি, তার ভেতরে সূক্ষ্ম ইউনিভার্স অবস্থান করছে। এবং এই সূক্ষ্ম ইউনিভার্সের মধ্যে নিউক্লিয়াস হিসেবে যেটা অবস্থান করছে, দ্যাট ইজ সোল, আত্মা, পরম আত্মা। যখন আমি ইউনিভার্সের কথা ভাবছি তখন হচ্ছে পরম আত্মা, ঠিক আছে, মহাজাগতিক সূক্ষ্ম শরীর, ঠিক আছে, যখন বিশ্বের কথা ভাবছি। এন্ড দেয়ার ইজ এ ডার্কনেস ইন দ্য সোল অ্যাকর্ডিং টু দ্য কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, এবং সেখানে অন্ধকার একটা অবস্থা করছে। মিনস দ্য ডার্কনেস অফ সোল ভ্যারিজ অ্যাকর্ডিং টু দ্য টাইপ অ্যান্ড কোয়ান্টিটি অফ কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। মহাবিশ্বের যে মহাজাগতিক যে চেতনা, যে চেতনা সূক্ষ্ম শরীরের হিসাবে আমরা চিন্তা করছি, তার মধ্যে একটা অন্ধকার জগৎ বর্তমান করছে। এবং সেই অন্ধকার জগতের নিউক্লিয়াস যেটা, দ্যাট ইজ সোল, যার মধ্যে মহাজাগতিক যে সমস্ত কর্মকাণ্ড, তার একটা ইনফরমেশন বা ব্লু প্রিন্ট তার মধ্যে কিন্তু রেকর্ড হয়ে থাকছে, দ্যাট উই ক্যান নট সি। ক্লিয়ার? এনি কাইন্ড অফ ফ্লাকচুয়েশন, ধরা যাক একটা পুকুরে জলটা শান্ত হয়ে রয়েছে, আমরা বাইরে থেকে দেখছি, একটা সামান্য হাওয়া যদি দেয়, সেই জলের ঢেউয়ের মধ্যে কিন্তু একটা পরিবর্তন ঘটায় এবং ঢেউগুলো কিন্তু বড় হতে থাকে, ঠিক না? ঠিক সেরকম ভাবে আমাদের এই মহাজাগতিক যে বিশ্ব রয়েছে, তার যে সূক্ষ্ম শরীর, তার মধ্যে যে ডার্ক প্লেসটা রয়েছে, সেই ডার্ক প্লেসের মধ্যেও যদি কোনো এনার্জি আসে, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন সেখানেও দেখতে পাওয়া যায়। এবং এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের জন্য কিন্তু ক্রিয়েশন হয়, সেটা আমি পরে বলছি। দ্যাট ইজ কল্ড অ্যাজ দ্য ডার্ক হোল, দ্যাট আই এম কামিং লেটার অন। This rule is applicable in both individual and macro cases. এই যে নিয়ম, এটা ব্যক্তি কেন্দ্রিক হতে পারে এবং ম্যাক্রো বিশ্ব কেন্দ্রিক হতে পারে। দিস ইজ কল্ড দ্য কজাল বডি। কজাল বডি মানে লিঙ্গ শরীর, যার মধ্যে সমস্ত গুণ, সুপ্ত গুণ বীজ হিসাবে থেকে আছে। এই লিঙ্গ শরীরের নিউক্লিয়াসটাই হচ্ছে কিন্তু তোমার সোল, আত্মা। তাহলে মহাজাগতিক যে বিশ্ব, ফিজিক্যাল যে বিশ্ব, তার ভেতরে একটা সাবটেল বিশ্ব আছে, সূক্ষ্ম বিশ্ব আছে। সেই সূক্ষ্ম বিশ্বের মধ্যে অন্ধকার অঞ্চল, তার মধ্যে সমস্ত গুণগুলো নিহিত হয়ে আছে একদম কজাল ফর্মে, কারণ হিসাবে নিহিত হয়ে আছে। এবং এই কজাল ফর্মে কারণ হিসাবে যখন নিহিত হয়ে আছে, এনি কাইন্ড অফ এনার্জি যখনই তার মধ্যে আসছে, তখন কিন্তু একটা এক্সপ্লোশন, একটা কি বলবো, ফ্লাকচুয়েশন হচ্ছে। যে ফ্লাকচুয়েশনের ফলে নতুন বিশ্ব ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড দ্যাট ক্রিয়েশন ডিপেন্ড করছে যে কি রেঞ্জের ফ্লাকচুয়েশন হচ্ছে তার উপর। And that is ক্রিয়েশন হওয়ার পরে সেটাকে আমরা বলছি কজাল বডি, কারণ শরীর, ঠিক আছে? That means the causal body or the causal universe come in the form of subtle body or a subtle universe. From that, then the gross body or the gross universe is formed. তার মানে কি বলা হলো? তার মানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে লিঙ্গ শরীর, সেই লিঙ্গ শরীর বা কারণ শরীর, সেখান থেকে তৈরি হচ্ছে সূক্ষ্ম শরীর। ফার্স্ট আসছে সূক্ষ্ম শরীর থ্রু কনসিয়াসনেস, সেখান থেকে তৈরি হচ্ছে ফিজিক্যাল বডি, যেটা সকলে দেখতে পাচ্ছে। তার কজাল বডি হচ্ছে রুট, এবং কজাল বডি এট দ্য বিগিনিং একটা ডার্ক প্লেসের মধ্যে থাকে, উইদাউট এনি এনার্জি, ইট উইল বি অফ জিরো, নাথিং। ক্লিয়ার? জাস্ট লাইক দ্য ওয়াটার ইন দ্য লেক, হুইচ আই হ্যাভ জাস্ট ডিসকাসড ওভার হিয়ার few minutes earlier. In both, sometimes the wave increases more due to the wind. বাতাসের জন্য জলের ওয়েভ বাড়তে পারে। This is raise a particle form energy. যখনই তোমার জলের মধ্যে আন্দোলনটা বাড়বে, তাহলে particle energy is forming in the form of particle, and these waves in space are created by collision of celestial body. মহাজাগতিক বিস্ফোরণ, মহাজাগতিক সংঘর্ষ। মহাবিশ্বে যখন সেই অন্ধকারময় অঞ্চলে সূক্ষ্ম শরীর, মহাজাগতিক সূক্ষ্ম শরীরের মধ্যে, সূক্ষ্ম বিশ্বের মধ্যে, যখন সেই অন্ধকারময় অঞ্চলে কোনো কারণে কোনো রকমের কলিশন হয়, কোনো যখন মহাজাগতিক শক্তির প্রভাবে কোনো রকমের সংঘর্ষ হয়, তখন ক্রিয়েটস আ নিউ প্ল্যানেট, নতুন বিশ্বের তৈরি হয়। দিস ইজ অলসো সে দ্যাট when there is no uphill, মানে উত্থান in space, and more new planets and stars are formed,
যত বেশি তরঙ্গায়িত হবে তত বেশি ইউনিভার্স তৈরি করতে পারবে। দ্যাট মিনস যেটা কালোটার কথা, অন্ধকার অঞ্চলের কথা আমি বলছিলাম, ডার্ক প্লেসের কথা বলছিলাম, ইজ দ্য ফ্যাক্টরি অফ ক্রিয়েশন অফ ইউনিভার্স। ওটা একটা ফ্যাক্টরি ইউনিভার্স ক্রিয়েশনের। কল্প কল্প বছর ধরে বিভিন্ন রকম ইউনিভার্স তৈরি হয়ে আসছে আমাদের বোধগম্যের বাইরে বিষয়বস্তুগুলো। দ্য সিক্রেট অফ বার্থ অ্যান্ড ডেথ অফ দ্য ইউনিভার্স মে বি হিডেন ইন দ্য ব্ল্যাক হোল। আমি যে অন্ধকারময় অঞ্চলের কথা বলছিলাম সেটাকে বলা হচ্ছে ব্ল্যাক হোল। হোয়াট ইজ দিস ব্ল্যাক হোল? আ ব্ল্যাক হোল is a region of the space-time where gravity is so strong that nothing, including light or other electromagnetic waves, has enough energy to escape it. ব্ল্যাক হোল হচ্ছে এমন একটা অন্ধকারময় অঞ্চল যে অঞ্চলে গ্র্যাভিটেশনাল পুল এত বেশি থাকে সেখানে একটা আলো কিন্তু ছেড়ে বেরিয়ে যেতে পারবে না, আন্ডার দ্য গ্র্যাভিটেশনাল পুল। and this is a black like structure. The figure is showing over here. You can see the image of the black hole which I have collected from the net. And there one more theory is there that is the creation of universe that depends upon the Big Bang theory. What is this? These theories are based on the hypothesis that this is not a rule, this is a theory based on the hypothesis that all matters in the universe are created in one Big Bang at a particular time in the remote past. অতীতে কোনো মহাজাগতিক বিস্ফোরণের ফলে কিন্তু একটা বিশ্ব তৈরি হয়েছে। তার মানে আমাদের যে বিশ্ব তৈরি হয়েছে, ফিজিসিস্ট পদার্থবিদরা যে আলোচনার জায়গাতে এসেছেন যে বিশ্ব তৈরির কারণ কি, বিশ্ব কিভাবে সৃষ্টি হলো, সেখানে প্রথমে এলো কৃষ্ণ গহ্বর, তারপরে এলো হচ্ছে বিগ ব্যাং থিওরি। একটা এসছে 1916 সালে, আর একটা এসছে 1927 সালে। স্টিফেন হকিন্স 1960 সালে এটা নিয়ে আবার ফার্দার রিসার্চ করেছিলেন। তাহলে ইউনিভার্স সৃষ্টির যে ইতিহাস সেটা যদি আমরা ফিজিক্সের উপর ডিপেন্ড করি তাহলে সেখানে আমরা দুটো জায়গা পাবো, একটা যে হিস্ট্রি অফ ব্ল্যাক হোল অ্যান্ড দ্য হিস্ট্রি অফ বিগ ব্যাং থিওরি। এই দুটো জায়গা থেকে কিন্তু আমরা ইউনিভার্স সৃষ্টির একটা অ্যাকসেপ্টেবল কনসিডারেশন আমরা করতেই পারি। নাও আ ব্ল্যাক হোল ক্যান বি আ ফ্যাক্টরি অফ ক্রিয়েশন হুইচ আই হ্যাভ অলরেডি ডিসকাসড। ইট ইজ পসিবল দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম অফ ইউনিভার্স gravity dominates and destroys the entire universe by making it a black hole. তার মানে অতীতে বিশ্ব তৈরি হয়েছে ব্ল্যাক হোল কৃষ্ণ গহ্বর থেকে, যেখানে কোনো পদার্থের কোনো কি বলবো অ্যাডজেক্টিভ ছিল না, জাস্ট একটা পদার্থ হিসেবে ছিল, তাদের কোনো কোয়ালিটি ছিল না, স্ট্যাটিক স্টেটে ছিল ব্ল্যাক হোলে, সুপ্ত অবস্থায় পদার্থগুলো ছিল। সেখানে একটা বিস্ফোরণ, একটা এনার্জি তাকে একটা বিস্ফোরণের জায়গাতে নিয়ে এসে, একটা মহাজাগতিক শক্তি তাকে বিস্ফোরণের জায়গাতে নিয়ে এসে নতুন ইউনিভার্সের তৈরি করেছিল। এবং অ্যাট দ্য টাইম কেন এবার বিস্ফোরণটা হলো, কেন কৃষ্ণ গহ্বরে ওই বিস্ফোরণের কারণটা কি, যত ডার্ক প্লেস বাড়তে থাকলো তত প্রেসার গ্রেডিয়েন্ট বাড়তে থাকলো ডার্ক প্লেসের ভেতরে। এই প্রেসারের ফ্লাকচুয়েশনের জন্যই কিন্তু some sort of energy liberated, and with the help of that energy collision occurs. প্রেসারের চাপের তারতম্য, then the whole place itself will become black hole. যখন আমাদের বিশ্ব যখন একটা সার্টেন পিরিয়ডের পরে, সার্টেন এজের পরে, আমাদের বিশ্বের যদি এজ কত জিজ্ঞেস করা হয় তাহলে দেখা যাবে হচ্ছে 4.23 বিলিয়ন ইয়ার্স বিশ্বের এজ, পৃথিবীর বয়স। ঠিক আছে, একটা সার্টেন পিরিয়ডের পরে এই বিশ্ব যেখান থেকে এসেছিল কৃষ্ণ গহ্বর, সেই কৃষ্ণ গহ্বরে লীন হয়ে যাবে, যেটাকে বলা হচ্ছে মূল প্রকৃতি, নেচার মূল প্রকৃতি, static type qualities there, and these mool prakriti cannot do anything without the help of purusha, and purusha is required. তার মানে কৃষ্ণ গহ্বরে মূল প্রকৃতি যেটাকে আমরা বলছি, সেই মূল প্রকৃতিতে আনম্যানিফেস্টেড স্কাই, ডার্ক স্কাইয়ের মধ্যে কিন্তু চলে যাচ্ছে, যেখান থেকে বিশ্ব এসছে সেখানে। তার মানে বিশ্ব যে তৈরি হলো এক্সপ্লোশনে, তার মধ্যে যে সমস্ত বিষয়বস্তুগুলো ছিল সেগুলো তার সাবটাল অবস্থায়, সূক্ষ্ম অবস্থায় সেই মহাজাগতিক শক্তির মধ্যেই কৃষ্ণ গহ্বরে লীন হয়ে গেল। তার মানে বিশ্বের মধ্যে যে জিনিসগুলো ছিল তার একটা সূক্ষ্ম ইনফরমেশন কিন্তু বিশ্বের, তো যদি আমি একটা আত্মা হিসেবে ভাবি, বিশ্বের যে আত্মা যদি ভাবি, বিশ্বের যদি সোল হিসেবে ভাবি, তার মধ্যে কিন্তু সেটা লীন হয়ে গেল, যেটা কিন্তু কাজই করতে পারবে না। আবার সার্টেন পিরিয়ড অফ টাইম, কিছু সময় পরে আবার কিন্তু সেই বিশ্ব আবার কিন্তু জেনারেট করবে থ্রু দ্য বিগ ব্যাং থিওরি, থ্রু এক্সপ্লোশন। এই মূল প্রকৃতি যখন পুরুষের সান্নিধ্যে আসবে তখন কিন্তু পুরুষ এবং প্রকৃতি মিলে আবার একটা বিশ্ব তৈরি করবে। এই যে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা,
বলার, সেটা হচ্ছে 1910 থেকে এই গবেষণাগুলো শুরু হয়েছে, 1960 অব্দি চলে। আমরা দুটো জায়গাতে ফিক্স করেছি, দ্যাট ইজ কৃষ্ণ গহ্বর ব্ল্যাক হোল থিওরি অ্যান্ড দ্য থিওরি অফ বিগ ব্যাং। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, এই জিনিসগুলো অনেক আগেই, প্রায় 3000 বছর আগে, কারণ সিন্ধু সভ্যতা বৈদিক যুগ 3000 বছরের পুরনো, সেই সময় কিন্তু আমাদের বৈদিক টেস্টে কিন্তু আলোচনা করে গেছে। নমিনক্লেচার ইজ সামথিং ডিফারেন্ট, পুরুষা অ্যান্ড প্রকৃতি, পুরুষ এবং প্রকৃতি দিয়ে। এইটাই হচ্ছে একটা ইউনিকনেস, অলরেডি ইজ দেয়ার ইন আওয়ার ট্র্যাডিশনাল টেক্সট। দ্যাটস ওয়াই আই এম টেকিং ইন দ্য ভেরি বিগিনিং, when the pressure in the form of darkness of that ultimate black hole will cross a certain amount or time limit, then the holocaust will end and unmanifested substance buried it will start erupted out in and the form of luminous waves moving towards the ultimate manifestation. That's the ultimate purush. কি বলা হয়েছে? অলরেডি এটা বলে দেওয়া হয়েছে, যেখান থেকে সৃষ্টি অ্যাট দ্য টাইমের পরে যে সৃষ্টির যে হয়েছে, সেই সৃষ্টি কিন্তু পুনরায় সমস্ত কিছু আবার কৃষ্ণ গহ্বরের মধ্যে, ব্ল্যাক হোলের মধ্যে আবার কিন্তু চলে যাচ্ছে। এবং সেই ব্ল্যাক হোলে যে হিসেবে যাচ্ছে, দ্যাট ইজ আ পুরুষা। পুরুষ হচ্ছে স্ট্যাটিক ইন নেচার, স্ট্যাটিক ইন নেচার, অ্যান্ড দিস ইজ কল্ড দ্য অ্যাট্রাকশন। অ্যান্ড ইন দ্য সেম ওয়ে, মানুষের সৃষ্টির ইতিহাস যদি ভাবি, আমি তো বিশ্ব সৃষ্টির ইতিহাসের কথা বলছি, প্রকৃতি এবং পুরুষ নিয়ে আমি চিন্তা করছি। একটা হচ্ছে এনার্জি রিলেটেড, একটা হচ্ছে তোমার স্ট্যাটিক মেটেরিয়াল রিলেটেড, বাট দিস মেটেরিয়াল ইজ ইন ভেরি 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 সাবটেল ইন নেচার। ক্লিয়ার? আমি যদি এটা মানুষের সৃষ্টির কথা ভাবি, ইট ইজ কল্ড দ্য অ্যাট্রাকশন অ্যান্ড সেক্সুয়াল ইন্টারকোর্স বিটুইন প্রকৃতি অ্যান্ড পুরুষ। ইট ইজ দ্য কজ অফ অ্যাট্রাকশন অ্যান্ড সেক্সুয়াল ইন্টারকোর্স বিটুইন প্রকৃতি অ্যান্ড পুরুষ. With this will lead to rebirth and the development of new creation in the form of in the infant form. প্রকৃতি এবং পুরুষ সে জন্যই কিন্তু মানুষের সৃষ্টি। It is natural that the world will be created in the same way as it was before, because only the buried matter of the previous world is creating it. বিশ্ব যে সৃষ্টি হয়েছে, কৃষ্ণ গহ্বরের মধ্যে যে মেটেরিয়াল আছে তাই থেকেই তৈরি হয়েছে। বিশ্ব এমন ভাবে সৃষ্টি হয়নি যে কৃষ্ণ গহ্বর আমাদের যে সূক্ষ্ম শরীর, বিশ্ব সূক্ষ্ম আত্মা, তার মধ্যে যে মেটেরিয়াল আছে তার সেটা বাদ দিয়ে অন্য কোনো মেটেরিয়াল থেকে তৈরি হয়েছে। তার মধ্যে যেটা নিহিত হয়ে আছে, যেটা কোনো গুণ নেই, নির্গুণ হিসেবে রয়েছে, সেখান থেকেই কিন্তু বিশ্ব তৈরি হয়েছে। ঠিক আছে? বাইরে থেকে কিছু দিয়ে তৈরি হয়নি। শুধু যেটা ম্যাটার করেছে, সেখানে এনার্জির একটা দরকার হয়ে পড়েছে। The process in order of a new creation will also be like the old one, because it is often seen that in the order in which a thinker breaks down and gets destroyed, it gets recreated in almost the same order and process continuing further. এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে কোনো বিষয়বস্তু তৈরি হয়, সৃষ্টি হয়, তৈরি বলা ভুল, এখানে সৃষ্টি হয়। সেই বিষয়বস্তু যখন তার মধ্যেই চাপা পড়ে নিহিত হয়ে যায়, ব্ল্যাক হোল থেকে তৈরি হয়েছে বিশ্ব, সেটা কিন্তু আবার ব্ল্যাক হোলেই নিহিত হয়ে গেছে আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম। যখন নিহিত হয়ে যায়, পরবর্তী বিশ্ব যখন তৈরি হয়, তখন কিন্তু সেইখান থেকে, সেই মেটেরিয়াল থেকেই তৈরি হয়। The process of creation and process of destroy are the same. Clear? The subtle body of man is also a black hole. মানুষের যে আমাদের শরীর, বডি হিসেবে ভাবি, ফিজিক্যাল বডি যেটা আমরা দেখতে পাচ্ছি, স্থূল শরীর যেটা আমরা দেখতে পাচ্ছি, সূক্ষ্ম শরীর যেটা আমরা দেখতে পাচ্ছি না, এবং তারপরেও আর একটা শরীর আছে যেটা হচ্ছে লিঙ্গ শরীর, কারণ শরীর, বীজ, সিড, এবং তার মধ্যে যেটা রয়েছে নিউক্লিয়াস, দ্যাট ইজ দ্য সোল, আত্মা। এবং যা যা আমরা ফিজিক্যাল বডি করছে, তার একটা ইনফরমেশন আমরা ওই সূক্ষ্ম চেতনা দিয়ে আমরা ভাবছি, কনসিয়াসনেস, চেতনা দিয়ে ভাবছি, এবং সেই কনসিয়াসনেস আমাদের লিঙ্গ শরীরের মধ্যে যাচ্ছে, লিঙ্গ শরীরের মধ্যেও সেই কনসিয়াসনেস যাচ্ছে, এবং লিঙ্গ শরীর থেকে তার একটা রেকর্ডিং হয়ে থাকছে হচ্ছে সোলে, আত্মার মধ্যে। আত্মা রেকর্ড করছে। আত্মা কিন্তু তোমাকে কোনো হেল্প করতে পারবে না, আত্মা তোমার কোনো খারাপ কাজে বাধা দিতে পারবে না। আত্মা কি করতে পারবে? সাক্ষী হিসেবে থাকতে পারবে। সব কাজের সাক্ষী হচ্ছে আত্মা। একটা ছোট্ট জিনিস বলি, যদি এই মুহূর্তে কিছুক্ষণ বাদে আমি যদি মারা যাই, তাহলে বলবে ডক্টর কিশোর মুখোপাধ্যায় ইজ নো মোর, তার মানে আমি নেই। তাহলে কি আছে? আমার বডি তো রয়েছে। তাহলে কি কিশোর মুখোপাধ্যায় কি বডিটা নয়? তাহলে আমি কে? তাহলে এই নমিনক্লেচারটা, যে নমিনক্লেচারটা আমাকে দেওয়া হয়েছে, সেই নমিনক্লেচারটা আমার বডির জন্য নয়, ইট ইজ অ্যাসোসিয়েট উইথ আত্মা। আমি একটা গাড়ি চলে যাচ্ছি, সেই গাড়িটা আমাকে নিয়ে যাবে কোথায়? আমি যেখানে চাইবো সেখানে, না ড্রাইভার যেখানে নিয়ে যাবে সেখানে? তবে আমার আত্মাটা হচ্ছে ড্রাইভিং, জাস্ট ডাইরেকশন দিচ্ছে। ডাইরেকশন দিচ্ছে মানে কিছু করছে, সাক্ষী হিসেবে থাকছে। ড্রাইভার কোথায় নিয়ে যাচ্ছে তার সাক্ষী যাচ্ছে আত্মাটা। ক্লিয়ার? সো on the new birth of the man, his new mental universe, when man is born, he is creating his own universe.
Every two men of this universe are not like. The consciousness of every two individuals are also not like. Man is born and man is creating his own environment, mental environment, throughout his life. And you can say this is a mental black hole. This consciousness, you can say the mental black hole. Clear? Meaning, as the information is recorded in the dark, the new universe also born like that. যখনই আমাদের ডার্ক হোল বা কৃষ্ণ গহ্বরের মধ্যে আমাদের অতীতের সমস্ত ইনফরমেশন গুলো চাপা পড়ে গিয়ে ধ্বংস হয়ে গেছে, পরবর্তীকালে যখন তৈরি হচ্ছে তখন সেইখান থেকেই তৈরি হচ্ছে নতুন ইউনিভার্স। ইন দ্য সেম ওয়ে, দ্যাটস ওয়াই ইট ইজ সেড দ্যাট আ ম্যান নিউ বার্থ ইজ অ্যাকর্ডিং টু হিজ ওল্ড বার্থ। সেই জন্যই বলা হয় মানুষের নতুন জন্ম হচ্ছে তার পুরনো জন্মের কর্মফল। আমরা বোকা মানুষ, আমাদেরকে যদি কনসিয়াসনেস, হায়ার সেন্স ইত্যাদি জিনিসগুলো বলা হয়, আমাদের কিন্তু বোধগম্যের বাইরে চলে যাবে। যত দিন গেছে, যোগের ইতিহাসটা জন্য প্রথম থেকে আমি বলার চেষ্টা করছিলাম, যত দিন গেছে আমরা কিন্তু এই জায়গাগুলোকে মানুষের ইন্টেলেকচুয়াল লেভেলটাও কিন্তু অতটা ভাবে সেরকমভাবে ফ্লারিশ করেনি যতটা বৈদিক যুগে ছিল। ফলে মানুষ যেটা সহজে বুঝতে পারতো, এখন তাদের আমাকে বিভিন্ন জিনিস দিয়ে বোঝাতে হয়। এই আত্মা তত্ত্ব যদি বোঝাতে চাই, ঘরের মধ্যে যদি আমি একটা সিলিং থেকে একটা বাল্ব জ্বালিয়ে দিই, ঘরের মধ্যে দেখা যাবে একজন ব্যক্তি টিভি দেখছে, একজন ব্যক্তি কম্পিউটারে কাজ করছে, একজন বাচ্চা মেয়ে ল্যাপটপে খেলছে, একজন এমনি খেলছে, একজন রান্না করছে, একজন জিনিসপত্র কাটছে। এতগুলো জিনিস কিন্তু হয়ে যাচ্ছে ঘরের মধ্যে, এত রকমের কাজ হচ্ছে ঘরের মধ্যে, এতগুলো লোক কাজ করছে ঘরের মধ্যে। কিসের জন্য? আলোটার জন্য। আলোটা কি পারবে কোন লোকের কাজকে চেঞ্জ করাতে? আলোটা কি বলবে যে রান্না করছে তাকে তুমি না, তুমি খেলনা খেলো? যে কম্পিউটার দেখছে তাকে বলছে না তুমি কম্পিউটার না, তুমি টিভি দেখো? পারবে না তো। আলোটা তোমার কাজকে প্রভাবিত করতে পারবে না। আলোটা কি করতে পারবে? আলোটা সাক্ষী হিসেবে থেকে যাবে। প্রত্যেকটা লোক কি কাজ করছে তার সাক্ষী হচ্ছে আলোটা। ঠিক আছে? ঠিক সেরকম আমরা যখন জন্মেছি তখন থেকে থ্রু আউট দ্য লাইফ আমরা কি কি কাজ করছি তার একটা ইনফরমেশন থেকে যাচ্ছে। এবং যখন আমরা কৃষ্ণ গহ্বরে আমাদের শরীর লীন হয়ে যাবে, যেভাবে আমাদের শরীর সৃষ্টি হয়েছিল প্রকৃতি এবং পুরুষ থেকে, পরবর্তীকালে মূল প্রকৃতিতে যখন আমরা ফিরে যাব, আমাদের আত্মা যখন চলে যাবে, আত্মার মধ্যে একটা কনসিয়াসনেসের জগৎও তার সাথে চলে যাবে। এবং পরবর্তীকালে যখন আবার প্রকৃতি পুরুষ থেকে নতুন আত্মার নতুন শরীরের সৃষ্টি হবে, তার মধ্যে সেই আত্মার কিন্তু কর্মফল কিছুটা নিহিত হয়ে যাবে। এবং এই যে বার্থ অ্যান্ড ডেথ, দিস ইজ আ লাইফ সাইকেল, অ্যান্ড দিস লাইফ সাইকেল ইজ স্ট্রংলি সাপোর্টেড বাই বৌদ্ধিজম অ্যান্ড হিন্দুইজম। হিন্দুইজম ক্রিয়েটেড ইট অ্যান্ড বৌদ্ধিজম সাপোর্টিং ইট। তুমি যদি পুনর্জন্মবাদ না জানো, অনেক কিছুর ব্যাখ্যা তুমি করতেই পারবে না। প্রতিটা জিনিস ব্যাখ্যা, এবং প্রতিটা জিনিসের ব্যাখ্যা দিয়ে স্যাটিসফাইড হলে তবেই তো তুমি সেটা মানবে। তুমি তোমাকে বললো 2 আর 2 যোগ করলে 5 হয়, তুমি 2 আর 2 যোগ করে দেখছো দুটো জিনিস রাখলাম, আরো দুটো জিনিস, 4টে জিনিসই হলো, এই নামগুলো 4। এটা আমার মাথার মধ্যে মাইন্ডের মধ্যে রেকর্ডিং করা আছে, এগুলোকে 4 বলে হয়, এটা 4ই হবে। এটা তুমি বুঝেছো তাই জন্য তো মেনেছো। তুমি আগুনে হাত দিয়েছো, তোমার হাত পুড়ে গেছে বলি তুমি আর হাত দাও না, তার মানে তোমার উপলব্ধি স্তরে আসতে হবে। তো উপলব্ধি স্তরে আসতে গেলে তোমাকে এক্সপেরিমেন্টালের মধ্যে আসতে হবে, কিছু কিছু জিনিসকে দেখতে হবে। তুমি বলো তো, একটা সবাই, প্রত্যেকটা মানুষ ইউনিভার্স, প্রত্যেকটা মানুষের আত্মার কিন্তু সচ্চিদানন্দ রূপ, কিন্তু তার প্রকাশ কিন্তু ঘটে না। একজন মানুষ জন্মাচ্ছে বিকলাঙ্গ হয়ে, একজন মানুষ খেতে পাচ্ছে না, একজন মানুষ দারুণ লাইফ লিড করছে, প্রচুর বিত্তশালী, প্রচুর নেম ফেম মিডিয়া যুক্ত। দুটো আত্মার পার্থক্যটা কোথায়? দুজনের কিসের জন্য এরকম হলো জন্মের পরে? তার ব্যাখ্যাটা কে দেবে? তার ব্যাখ্যা যদি তোমাকে দিতে হয়, তোমাকে ডিপেন্ড করতে হবে পুনর্জন্মবাদের ওপর, এবং তার ব্যাখ্যা তোমাকে সোল দেবে। সোলের কাছ থেকে সব রেকর্ডিং হয়েছিল এবং সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি সে ফলটা এখন ভোগ করছে। দিস ইজ দ্য সিস্টেম, দিস ইজ দ্য ওয়ে অফ, দিস ইজ দ্য ইউনিকনেস অফ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ফিলোসফি। Every living being receives birth and death in the form of universe as a black hole. একটা ছোট্ট জিনিস, if an egg is broken by an outside force, life end. যদি একটা ডিমকে বাইরে থেকে ফাটিয়ে দেওয়া যায়, জীবন শেষ। If an egg is broken by an inside force, then the life begins. কোনো একটা ডিম যদি ভেতর থেকে, তার ভেতরের শক্তি থেকে যদি সেটা ফেটে যায়, তাহলে তার মানে সেখানে নতুন জিনিস লাইফের তৈরি হলো। Great things happen from inside. ভেতর থেকে great thing happens. So আমাদের physical body, then subtle body, then the causal body, these are playing a major role. And the universe, physical universe, subtle universe, causal universe, in the same way. That's why we are telling the unification of soul to the supreme soul, unification of consciousness to the supreme consciousness. That is the uniqueness of yoga. Clear? Now, when we are discussing yoga in the context of Indian traditional philosophy, we have to learn what is philosophy. Otherwise, we cannot describe it. Everything is not describable.
with the help of this experimentation or science. Science is also believes in the philosophy, based on the philosophy. Without philosophy, nothing can be developed. What is philosophy? Philosophy is a field of study or academic discipline that seeks to uncover the nature, root, and the meaning of life, being reality, that means metaphysics, ethics, and knowledge, that is epistemology, gives the definition. That definition of philosophy has a broader preview that often overlaps and interacts with many others: psychology, economics, biology, physics, etc., etc. So ethics is an important component, where is the value, morality plays a major role. Then aesthetics, that is the beauty. Then logic, regional sequencing of any matter in a meaningful way, that is termed as logic, and it is based on critical thinking and analytical sense. Then political philosophy, then epistemology, which is based on know the knowledge. What is the knowledge form? It is epistemology. Then metaphysics is the real life world, what we are seeing, that is the metaphysics. So these are the areas of philosophy, and it is the philosophy which helps a lot to solve many of the unsolved questions. And এই যে আমাদের ভারতীয় দর্শন শাস্ত্র রয়েছে, এই দর্শন শাস্ত্রকে আমাদের অধ্যয়ন করতে গেলে বা যোগাকে আমরা যদি ভালো করে জানতে চাই, তাহলে আমাকে পুরো হিন্দু স্ক্রিপচারের উপর ডিপেন্ড করতেই হবে। কারণ এটা একটা কোনো পার্টিকুলার একটা জায়গাতে এটা সীমাবদ্ধ নেই। এটা জানতে গেলে পুরো হিন্দু স্ক্রিপচারটাকেই আমাকে জানতে হয় পুরো ভালো করে, তারপরে কিন্তু ওখানে আসতে হবে। এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, যোগা ইজ নট অ্যাট অল আ রিলিজিয়ান। যোগা কোনো রিলিজিয়ান নয়, কোনো হিন্দুদের সম্পত্তি শুধু একার নয়। All religions are depending upon the yoga. All religions are depending upon yoga. যোগার উপর নির্ভরশীল হয়ে রয়েছে, শুধু একার হিন্দুদের নয়। খ্রিস্টানিতে যোগা আছে, আমি পরে আসছি। তাহলে হিন্দু স্ক্রিপচারে যখন আমি বলবো, হিন্দু স্ক্রিপচার প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে শ্রুতি। শ্রুতি মানে মুখে মুখে যেটা চলে আসে, ইন দ্য ভার্বাল ফর্ম, and Vedas are the evidence of that. বেদ মুখে মুখে চলে আসতো বলে বেদের অপর নাম শ্রুতি। 4 রকম বেদ, চতুষ্টয় 4 রকমের বেদ আছে: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এন্ড অথর্ববেদ। এবং প্রতিটা বেদের 4টে করে সাবসেকশন আছে, দ্যাট ইজ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এন্ড উপনিষদ। নট অনলি দ্যাট, উপবেদাস আর দেয়ার, দ্যাট ইজ আয়ুর্বেদা, ধনুর্বেদা, গন্ধর্ববেদা, অর্থশাস্ত্র। দিস আর দ্য উপবেদাস, এন্ড বেদাঙ্গস আর অলসো রিলেটেড উইথ দিস বেদাস। ব্যাকরণ, শিক্ষা, ছান্দস, Nirukto, Jyotish and Kalpo, these are the Vedangos. And there is Smriti, Manusmriti, Jaggobalko Smriti, Parashar Smriti, and other 15 Smritis are there. Then Itihas, Ramayana and Mahabharata, the great epic. Then Purans, which is old. Puran means old. Mahapurans, 18 Mahapurans and 18 Upapurans. Then Agama, Soibo, Vaishnav and Shakta, these are the Agama. And then Darshana. What are the Darshanas? Nyaya and Vaisheshik, Sankhya and Yoga, Mimamsa, Uttar Mimamsa and Purva Mimamsa. These are the 6 Darshana. ভারতীয় রত্ন ভান্ডার এই ষড় দর্শনে এমন ভাবে খচিত যে বিশ্বের অনেক দর্শন এখান থেকে সমৃদ্ধ হয়েছে, এখান থেকে পরিপুষ্ট হয়েছে। ভারতীয় দর্শনের ইউনিকনেস অপরিসীম। Then Vaisheshika, who is the proponent? Konad. Science of logic, Nyaya, Gautam Muni. Logic quest for God. Then Yoga. Yoga can be divided into 2 parts: Yoga philosophy and Sankhya philosophy. Kopila was the creator of the Sankhya philosophy, and Patanjali is the creator of the Yoga philosophy, or you can say the father of Yoga philosophy. Then Vedanta, Vedavyas and Mimamsa, Jaimini. এটা হচ্ছে তোমার দর্শনের যে ভাগগুলো, কোন দর্শন কিসের সাথে যুক্ত এবং কারা কারা এর প্রবক্তা, সেটা আমি একটু বলার চেষ্টা করলাম। এই কারণে বললাম যে এখানে অনেকগুলোর সাথে অনেকগুলো মানে ইন্টারলিঙ্কড হয়ে রয়েছে। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার টেক্সট পড়লে তুমি কোনো একটা পুরো জিনিসটা সম্পূর্ণ নাও জানতে পারো। সমস্ত জিনিসের মধ্যে কিন্তু এটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটাকে একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করেছি। টাইম স্প্যান যদি আমি যোগের ইতিহাসটা বলি, ট্র্যাডিশনাল কনসেপ্ট যখন আমি বলছিলাম, ট্র্যাডিশনাল কনসেপ্ট মানে সৃষ্টি থেকে আমি বলার চেষ্টা করেছি। এবং এই সৃষ্টি থেকে যোগের যদি আমি সৃষ্টিতে দেখলাম, দেখার পরে যদি এটাকে আমি ভাবনা চিন্তা করতে যাই, মানুষের সৃষ্টির সাথে যোগের সৃষ্টি, পৃথিবী সৃষ্টির সাথে যোগের সৃষ্টি, এটা হচ্ছে একটা কথা। আমি পরে আসছি।
এবার যদি আমি যোগের যে টাইম স্প্যানটাকে যদি ভাগ করতে চাই, তাহলে আমরা এখানে কতগুলো ভাগে ভাগ করতে পারবো। একটা ভাগে ভাগ করবো প্রি বৈদিক পিরিয়ড। প্রি বৈদিক পিরিয়ড মানে কি? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতার যুগ থেকে বৈদিক যুগে শুরু, তার সিন্ধু সভ্যতার আগের যুগটা। তারপর হচ্ছে বৈদিক পিরিয়ড, যেখানে বেদান্ত, উপনিষদ, বেদাঙ্গ দেয়া বৈদিক পিরিয়ড, তারা কি বলছে যোগ সম্বন্ধে। দেন প্রি ক্লাসিক্যাল পিরিয়ড, উপনিষদ, বেদের শেষ উপনিষদ এটা এই জায়গাটা ডিসকাস করেছে। দেন ক্লাসিক্যাল পিরিয়ড, যোগ দর্শন মহর্ষি পতঞ্জলি, যোগ দর্শন এখানে আলোচনা করা হয়েছে। দেন পোস্ট ক্লাসিক্যাল পিরিয়ড, দ্যাট ইজ হঠযোগা, হঠযোগা এই জায়গাটা আলোচনা করেছে। অ্যান্ড মডার্ন টাইমস, বর্তমানে যোগের কোন জায়গাটা রয়েছে। এই এতগুলো জায়গা আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রি বৈদিক পিরিয়ড, যোগা ইজ বোথ দ্য প্রসেস অ্যান্ড দ্য গোল। যোগা হচ্ছে প্রক্রিয়া এবং যাতে করে কোনো লক্ষ্যে আমরা উপনীত হতে পারি তারই একটা প্রক্রিয়া। ইন রেসপেক্ট ইট ইজ আ মোক্ষ শাস্ত্র, এই দিক দিয়ে বলতে গেলে এটা হচ্ছে মোক্ষ শাস্ত্র বলা যেতে পারে। আর টিচিং মানে শাস্ত্র, লিডিং টু গ্র্যাজুয়াল ফ্রিডম, দ্যাট ইজ মোক্ষ। গ্র্যাজুয়াল ফ্রিডম, স্বাধীন মুক্তি, কৈবল্য লাভ করা, ইট ইজ মোক্ষ। সো একই জিনিসকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন রকম নমিনক্লেচার করা আছে, ঠিক আছে। ফ্রম দ্য ভেরিয়াস ফর্মস অফ হিউম্যান সাফারিংস, মোক্ষ কেন না হিউম্যান সাফারিংস থেকে মুক্তি লাভ করার জন্য, এই জন্ম মৃত্যুর এই যে সাইকেল, এই জন্ম মৃত্যুর সাইকেল থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু যোগা। এবার আমি এখানে দুটো ফিলোসফির কথা এখানে আলোচনা করব। আজকে মেনলি আমি আলোচনা করবো যে সাংখ্য এবং কুণ্ডলিনী যোগের কি বলছে এই জায়গাটাতে, সেইখানটা দেখার জন্য বলবো। বেসিক্যালি প্রত্যেকেই জল, নর্দমার জল হোক আর বাথরুমের জল হোক আর সোয়ারেজের জল হোক, ইট হ্যাজ টু বি আ ড্রিঙ্কিং ওয়াটার। ইট ইজ হচ্ছে সিম্পল জিনিস। মানুষের প্রত্যেকটা মানুষ জন্মেছে, প্রত্যেকটা মানুষ মুক্তি লাভ করার জন্যই জন্মেছে। এবার সেই একটা নর্দমার জল কখন ড্রিঙ্কিং জল ওয়াটার হবে, তার মাঝখানে দাঁড়িয়ে থাকবে অনেকগুলো ফিল্টারেশন প্রসেস। মানুষ কখন মুক্তি লাভ করবে, তার মাঝখানে দাঁড়িয়ে থাকে জন্ম। যতবার জন্মাচ্ছে মানুষ একটু পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করছে, এটা কর্মফল তাকে কিন্তু নিয়ে যাবে সেই ডাইরেকশনে। প্রতিটা মানুষের অন্তঃকরণ আলাদা। কোনো একটা জিনিস থেকে একটা মানুষের মধ্যে একরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে, অন্য একটা মানুষের অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে। কেন? অন্তঃকরণগুলো আলাদা বলে। এই অন্তঃকরণগুলো কিন্তু তাদের প্র্যাকটিস, নেচার নার্চারের উপর অনেকটাই নির্ভর করে, ঠিক আছে। তো এইগুলো একটা বড় ক্ষেত্র বোঝার একটা আর কি। ইট ইজ আ স্পিরিচুয়াল ডিসিপ্লিন দ্যাট এইমস টু অ্যাচিভ ইটার্নাল পিস অ্যান্ড হারমোনি বিটুইন বডি, মাইন্ড অ্যান্ড সোল। শরীর, আত্মা এবং মন, এর মধ্যে যে হারমোনি, এর মধ্যে হারমোনি না থাকলে হচ্ছে ব্যাধি। এর মধ্যে হারমোনি রাখার জন্য, এর মধ্যে একটা ডিসিপ্লিন আনার জন্য কিন্তু যোগ। দ্য সায়েন্স অফ যোগ হ্যাজ ইটস অরিজিন থাউজেন্ডস অফ ইয়ার। বিভিন্ন জায়গাতে বিভিন্ন এই কথাগুলো বলা হয়েছে, রিটিন টেক্সট কিছু সেই সময় নেই বলে শ্রুতি যার জন্য বলা হচ্ছে। আমি এখানে একটা গল্প বলবো, মাইথোলজি বলবো। গল্পটা হচ্ছে এরকম, বহুকাল পূর্বে, প্রথম দিকে, several thousand years ago on the bank of lake কান্তি সরোবর ইন হিমালয়, হিমালয়ের কান্তি সরোবরে বহু বছর পূর্বে, বহু হাজার বছর পূর্বে একজন ঋষি প্রথমে এসে অবস্থান করে এবং ওই অঞ্চলে সেই খবরটা ছড়িয়ে যায় যে একজন ঋষি ওখানে বসে আছেন। সমস্ত লোকেরা এখানে বেশ ওই অঞ্চলে অধিকাংশ লোকই সেখানে জড়ো হয়। একদিন দুদিন থাকে, তারা দেখে ঋষি ওখানে উপস্থিত করে আছেন, মুখে হাসি, চোখ বন্ধ, এরম একটা বিষয়বস্তু দেখেন। দেখে দু একদিন বাদে অনেকেই চলে যায়। চলে যাবার পরে লাস্টে দেখা যায় যে 7 জন লোক মাত্র বসে, তারা ভাবছে, সবার ভাবনার জগৎগুলো আলাদা, তো সবার অন্তঃকরণ আলাদা, সবার মনের ভাবনার চিন্তা জগৎটাও আলাদা, ক্ষেত্রটাও আলাদা। এবং ওইখানে যারা বসেছিলেন 7 জন, সেই 7 জন ভাবছেন যে উনি সাধারণ মানুষ নন, উনি দীর্ঘদিন ধরে এরকম ভাবে বসে রয়েছেন, একইভাবে উপবেশনে রয়েছেন, ধ্যানমগ্ন অবস্থায়। নিশ্চয়ই কোনো বিষয় আছে, যে বিষয়গুলো আমার জানার দরকার, আমরা এখানে বসে থাকি। এইটা বলার পরে যখন সবাই চলে গেছে, একটা টাইমে সেই সাধু মহারাজ চোখ খুলে দেখেন 7 জন বসে আছেন। সেই 7 জনকে তিনি যোগ শাস্ত্রের পাঠ পড়ান এবং সেই 7 জনই হচ্ছে সপ্ত ঋষি। The sage carried these powerful yogic science to different parts of the world. এই 7 জন সে ডিফারেন্ট পার্টে চলে যায়, ইনক্লুডিং এশিয়া, মিডল ইস্ট, নর্থ আফ্রিকা, সাউথ আমেরিকা। Interestingly, modern scholars have noted and marveled all the close parallels found between the ancient culture across the globe. যোগের যে আলোচনার ক্ষেত্রটা শুধু অনেক জায়গাতেই কিন্তু আলোচিত হয়েছে বিভিন্ন রকম ভাবে এই সপ্ত ঋষিদের দ্বারা প্রবর্তিত হয়ে। এবার
However, it is in India that the yogic system found its fullest expansion. ব্যাপ্তিটা সব থেকে বেশি হয়েছে ভারতে। অগস্ত্য, the Saptarshi, who traveled across the Indian subcontinent, crafted this culture around the core yogic way of life. সপ্তর্ষি কারা ছিলেন? অত্রি, ভরদ্বাজ, গৌতম মহর্ষি, জামদগ্নি, কাশ্যপ, বশিষ্ঠ, বিশ্বামিত্র। প্রথমে বলা হয়, এটা আর একটা বিষয়, বলা হয় যে প্রথম বিশ্ব সৃষ্টি করেছে যিনি, তিনি হচ্ছেন হিরণ্যগর্ভ। এই হিরণ্যগর্ভ থেকে পর্যায়ক্রমে যোগের যে চিন্তাধারা, সেটা হচ্ছে শিব, সূর্য, মনু, ইক্ষাকু ইন দ্য ফর্ম অফ ভার্বাল মোড, এবং তারপরে এটা কিন্তু প্রচার প্রসার পরবর্তীকালে লাভ করেছে। এবার আমি বলি, যেদিনকে ওই যে আদি পুরুষ অর্থাৎ শিব, যাকে আদি যোগী বলা হয়, উনি ছিলেন শিব, এবং এই আদি যোগী যেদিনকে ওই যোগের পাঠটা পড়ান, সেদিন ছিল পৃথিবীর মধ্যে সব থেকে বড় দিন। সেই দিনটাই আমরা আজকে পালন করি ইন্টারন্যাশনাল যোগা ডে, 21শে জুন। না, প্রিবৈদিক যুগে মানুষ বিভিন্ন রকম ভাবে কিন্তু যোগটাকে ভাবনা চিন্তা করতো, বিভিন্ন রকম জেস্টার, বিভিন্ন রকম রিচুয়াল, বিভিন্ন রকম ভাবে সেটাকে তারা চিন্তাধারার মধ্যে এনেছিল এবং প্র্যাকটিস করেছে। তার কিছু ছবি, যদিও তার কিছু লিখিত প্রামাণ্য নেই, তার কিছু ছবি আমাদের মধ্যে পাওয়া গেছে। সেই ছবিগুলো কিন্তু আমরা দেখাবার চেষ্টা করেছি যে কিভাবে প্রাচীন যুগে যোগটাকে মানুষ চিন্তা ভাবনা করতো। Now, second stage, that is the Vedic period. The word yoga was first mentioned in the ancient Sanskrit text of Rig Veda, which dates back to 1500 BC. The old text mainly spoke of the rituals, mantras, and songs that Vedic priests used in their life. প্রাচীন ভারতে 1500 বছর পূর্বে যোগ শাস্ত্রে এবং যোগের যে আলোচনার বিষয়বস্তু, সেটা কিন্তু আমরা ঋগ্বেদে দেখতে পাওয়া যায়। বিশেষ করে সে সময় যারা পুরোহিত ছিলেন, তারা বিভিন্ন যজ্ঞ করার সময় যে সমস্ত মন্ত্রগুলো উচ্চারণ করতেন এবং যে সমস্ত আচার আচরণ পালন করতেন, সেটা যোগের সাথে সাদৃশ্যপূর্ণ। লেটার অথর্ববেদ, যীশু খ্রিস্টের জন্মের 900 বছর আগে, অথর্ববেদ, দ্য ইম্পর্টেন্স অফ কন্ট্রোল ব্রিথ ওয়াজ স্ট্রেসড আপন। কি করে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করা যায়, সেইটা কিন্তু অথর্ববেদে কিন্তু আলোচনার বিষয় ক্ষেত্র রয়েছে। However, it is difficult to pinpoint the exact era, as the Vedas were originally passed down through the stories and by word of mouth, মুখে মুখে প্রচলিত হয়েছিল। সেই জন্য এক্স্যাক্টলি টাইম স্প্যানটাকে ডিনোট করা খুব মুশকিল। বৈদিক priest avoided self indulgence and performed sacrifice called যজ্ঞস। যজ্ঞসের মাধ্যমে স্যাক্রিফাইস করা যজ্ঞের মাধ্যমে। They used poses that researchers believes have now evolved into modern yogic posture. তারা যে সমস্ত পশ্চারগুলো এই যোগা সমাজ বিভিন্ন যজ্ঞের সময় করতেন, এই আচরণটা যজ্ঞের সময় যে সমস্তগুলো পালন করতেন, সেটা বিভিন্ন গবেষকরা মনে করছেন যৌগিক পশ্চারের সাথে সমতুল্য। এই দেখো, এখানে কিছু পশ্চার দেখানো হয়েছে, কিছু পশ্চার তোমাদের, তার কিছু আবার নিদর্শনও পাওয়া গেছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ডেটেড অ্যারাউন্ড 3000 BC, সিন্ধু সভ্যতার যুগ। Archaeological excavation made in the Indus Valley at Harappa and Mohenjo-daro, now in modern Pakistan. প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে যে সমস্ত জিনিস, বিষয়বস্তুগুলো ওখান থেকে প্রাপ্ত হয়েছে, যে সমস্ত মেডেল ওখানে প্রাপ্ত হয়েছে, যে সমস্ত শিল্ড ওখান থেকে প্রাপ্ত হয়েছে, তাতে যে খোদাই করা যে পশ্চারগুলো আছে, সেগুলো যদি আমরা আলোচনা করি, আমরা তাহলে দেখতে পাবো সেগুলো সবই যে যৌগিক পশ্চার। এবং বাঁদিকে যে ছবিটা দেখানো হয়েছে, সেটা আদি মহাদেব অর্থাৎ শিবের পদ্মাসনের পশ্চারটা কিন্তু বলা হয়েছে। পদ্মাসন, সিদ্ধাসন ইত্যাদি পশ্চারে কিন্তু তারা বসে, এটা কি সিদ্ধাসন, ঠিক আছে। নাও বৈদিক পিরিয়ড 3000 থেকে 800 BC অব্দি আমি চলে আসছি। ডিউরিং দ্য বৈদিক পিরিয়ড, যোগা ওয়াজ প্র্যাকটিস রিচুয়ালি to develop concentration and to transcend the mundane. The ritual practice during this period was quite different from the present practice of yoga. অতীতে বৈদিক যুগে যোগার যে প্র্যাকটিসগুলো ছিল, বর্তমানে যোগার প্র্যাকটিসের থেকে তারা অনেকটাই আলাদা। The rituals of Vedic period are close to the definition of yoga. বৈদিক পিরিয়ডে যে যোগা, যে প্র্যাকটিসগুলো করা হতো, যে পদ্ধতিগুলো অনুসরণ করা হতো, সেটা কিন্তু বর্তমান দিনের অনুকরণীয়, বর্তমান দিনের সমতুল্য। দ্যাট ইজ ইউনিয়ন অফ দ্য ইন্ডিভিজুয়াল সেলফ উইথ দ্য সুপ্রিম সেলফ। আত্মার সাথে পরমাত্মার যে বিনয়ের কথা যখন যেটা বলা হয়েছে, সেটাই কিন্তু বর্তমানে কিন্তু আমরা যেটা বলছি, সেটা কিন্তু রুট ব্যাক টু বৈদিক যোগা, ঠিক আছে। এবার এখানে অনেককে জিজ্ঞেস করলে, আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে,
যে যোগা মানে কি, যোগা মানে বলে আত্মার সাথে পরমাত্মার মিলন, এটাই হচ্ছে যোগা। আমার খুব ভালো কথা, আমরা বলি এক, বুঝি কতটা, আত্মা কি আর পরমাত্মা কি সেটা বুঝি কিভাবে, সেটা বুঝবো কিভাবে? সেটা বোঝার জন্য একটা সিম্পল জিনিস, আমরা যখন কোনো বাজার থেকে গম নিয়ে আসছি, গমের মধ্যে তার সমস্ত গমের যে গুণগুলো থাকা দরকার সেগুলো রয়েছে, সেইটাকে আমরা আটা তৈরি করছি, আটা তৈরি করার পরে তাকে জল দিয়ে মেখে একটা মন্ড তৈরি করছি, দ্যাট ইজ পরমাত্মা। এবার সেখান থেকে একটা লেচি কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমরা একটা রুটি তৈরি করছি। তাহলে আটার মধ্যে যে গুণটা ছিল ওই রুটিটার মধ্যে সেই গুণটা রয়েছে। আটাটা হচ্ছে, আটার যে ময়দাটা যেটা মেখেছি সেইটা হচ্ছে তোমার বিশ্ব আত্মা বা পরমাত্মা যদি ভাবি, তাহলে রুটিটা হচ্ছে আত্মা। একটা হচ্ছে অংশী আর একটা হচ্ছে অংশ। রুটিটা হচ্ছে অংশ, আটাটা হচ্ছে অংশী। অংশী সবসময় তার অংশকে চায়, আর পরমাত্মা সবসময় চায় তার আত্মা তার সাথে কানেক্ট করুক। এবং তার জন্যই আমাদের মধ্যে যে সূক্ষ্ম শরীর রয়েছে, সূক্ষ্ম শরীরের মধ্যে যে লিঙ্গ শরীরের মধ্যে বর্তমান যার এসেন্সটা দাঁড়িয়ে রয়েছে সোল বা আত্মা হিসেবে, সেই আত্মার সাথে বিশ্বের যে এসেন্সের কথা আমি বললাম, ফিজিক্যাল ইউনিভার্স, তার ভেতরে একটা সূক্ষ্ম ইউনিভার্স আছে। এবং সেই সূক্ষ্ম ইউনিভার্সের মধ্যে কজাল ইউনিভার্স নিহিত রয়েছে, যেটা কৃষ্ণ গহ্বর দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এবং সেই কৃষ্ণ গহ্বরের মধ্যে যে সিড, তার গুণগুলো যেটা রয়েছে, দ্যাট ইজ দ্য বিশ্ব আত্মা বা পর আত্মা। তাহলে জীবাত্মার সাথে পরমাত্মার এই যে কানেকশন, এই কানেকশন, কারণ জীবাত্মার মধ্যে যা যা জিনিস রয়েছে, যা যা গুণ রয়েছে, পরমাত্মার মধ্যেও তাই রয়েছে। সেই দুটো গুণের মধ্যে যে কানেকশন, দ্যাট ইজ দ্য ইউনিফিকেশন, and that takes a long way. So many parts are there. I will discuss later on one by one. According to the traditional and custom, there are around 108 Upanishad, and each one contains path of wisdom and path pitch on yoga. জ্ঞান এবং যোগার আলোচনা করেছে 108 উপনিষদে। The early Upanishad do explain the difference between body and soul. বডি এবং সোল, আত্মা এবং তার শরীর, এর মধ্যে যে কি পার্থক্য সেটা আর্লি উপনিষদ কিন্তু বলেছে। ইট সেজ দ্যাট বডি ইজ প্যারিসেবল হোয়াইল সোল রিমেন্স ফরএভার। এখানে বলা হয়েছে বডি কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু আত্মা সারা জীবন থেকে যায়। It says that the Yoga Upanishad mainly explain how to get control on mind. The reference of yoga in Upanishad can mainly be found in Katha, Svetaswar and Maitri Upanishad. মৈত্রী উপনিষদ। তাহলে কঠ উপনিষদ, শ্বেতাশ্বর উপনিষদ ইত্যাদি বিভিন্ন উপনিষদে আমরা যোগার যে রেফারেন্স, তার কিন্তু রেফারেন্স আমরা পাই। The Yoga Upanishad has detailed discuss on different kinds of yoga like breathing exercise, dhyana, nada is related with sound, kundalini. However, some of the above topics may not be covered in Bhagavad Gita also. আমরা দেখি কোন মন্দিরে কোন একটা পার্টিকুলার টাইমে পার্টিকুলার সাউন্ড হচ্ছে, এই সাউন্ড হ্যাজ সাম সর্ট অফ ইম্প্যাক্ট উইদিন আওয়ার বডি। যে মন্ত্রগুলো উচ্চারণ করা হয়, মন্ত্রের যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশন আমাদের শরীরের মধ্যে যায় এবং আমাদের শরীরকে বিভিন্ন পার্টকে সেটা ভাইব্রেট করে এবং আমাদের প্যারাসিম্প্যাথিক সিম্প্যাথিক নার্ভের উপর সেটা অনেক বেশি প্রভাব বিস্তার করে এবং আমাদের পুরো কন্ট্রোল করতে সাহায্য করে। মন্দির, মসজিদ, চার্চ, এদের যে আর্কিটেকচার এবং এদের ভেতরে যে সাউন্ডের বিষয়টা, এই আর্কিটেকচারের সাথে সামঞ্জস্যপূর্ণ, যাতে করে বেস্ট এফেক্ট আমরা পেতে পারি। তার জন্য বিভিন্ন আর্কিটেকচার গুলো বিভিন্ন রকম, বাট দ্য সেম থিং ইজ উই আর গেটিং ইন এভরিওয়্যার। দিস ইজ দ্য ইউনিকনেস। ক্লিয়ার? There are 4 Indo-Aryan Vedas. The Rig Veda contains main hymns about the mythology. Samveda consists of Sammer Gan. Yajur Veda contains the instruction of religion rituals. Atharva consists of the, you can say, enmities and disease, all these things. 3 basic types of Vedic yoga. Mantra yoga, which is related with speech. Rig Veda discuss about that. Element is earth. Then Prana yoga, Prana Veda, that is Pran related with. Yajur Veda discuss that is the element is atmosphere. Dhyana yoga, mind is related with that. Sham Veda discuss in this area, and this is related with heaven. Now, স্বর্গ, হেভেন বলতে বোঝায়। তো আমি যেটা বললাম প্রি বৈদিক যুগ আমি বললাম। এবার আমি যেখানটা আলোচনার মধ্যে আসছি, দ্যাট ইজ ক্লাসিক্যাল পিরিয়ড। ক্লাসিক্যাল পিরিয়ডটা জেনারেলি আমরা ডিসকাস করি, প্রি ক্লাসিক্যাল পিরিয়ড ডিসকাস করি দ্য এপিক এজটাকে নিয়ে। এপিক এজ মানে রামায়ণ মহাভারতের যুগ। রামায়ণ মহাভারতটা কি? রামায়ণ মহাভারতটা কি গল্প একটা, মহাকাব্য শুধু একটা?
নিছক কিছু চরিত্র, নিছক কিছু গল্প কি? রামায়ণ মহাভারত কিন্তু মানুষের সৃষ্টির গল্প, রামায়ণ মহাভারত হিউম্যানিটির গল্প। প্রতিটা যে চরিত্র রামায়ণ ও মহাভারতে আছে, এই সমস্ত চরিত্র আমাদের সোসাইটিতে বর্তমান বিভিন্নভাবে, সমস্ত সোসাইটি এবং সমস্ত কাজের সোসাইটির বিভিন্ন ব্যক্তিবর্গের মধ্যে যে বিভিন্ন গুণাবলীগুলো আছে, কত রকমের ক্যারেক্টারিস্টিক্স হতে পারে এবং তার কি ফল হতে পারে, সব কিন্তু ইউনিকলি ডেসক্রাইব করা হয়েছে রামায়ণ এবং মহাভারত। এবং সেখান থেকে কিন্তু আমার সমাজে কিন্তু ওই ধরনের চরিত্র কিন্তু সব দেখতে পাবো। শুধু তাই নয়, একজন ইন্ডিভিজুয়াল ম্যানের মধ্যে কিন্তু সব রকমের চারিত্রিক গুণ বর্তমান, বাট সাপ্রেসড হয়ে, সাপ্রেসড, বাকিগুলো দরকার নেই, অবলুপ্তির পথে চলে গেছে। কিছু জিনিসগুলো আছে, depend of the nature of the human being also. So that it is a story of humanity. The pre-classical era of yoga is thought to have begun through around the 5th and 6th century BCE. This was a time when various schools of thought and philosophy were flourished in India. It was also during this period that the Upanishad, the key sacred text of Hinduism, were composed. The Upanishad contains some of the earliest references of yoga. They discuss the practice of meditation and the attainment of higher state of consciousness, চেতনার সর্বোচ্চ শিখরে পৌঁছানো, with both key component of yoga, চেতনার জায়গাতে পৌঁছানোর কি কম্পোনেন্ট যোগার, মানে মেন বিষয়বস্তু যোগার। তাই the Upanishad are collection of text containing over 200 script that are an evolution from the Veda. বেদের শেরভাগ সারাংশ উপনিষদ। They are the conclusion of the Vedic revelation. The Upanishad focus on the discovering the truth behind the reality and how to attain liberation from sufferings. বিভিন্ন রকম যে ক্লেশ, বিভিন্ন রকম যে বিঘ্ন, সেখান থেকে বেরোবার উপায় আলোচনা করছে। The Upanishadic teaching focus on the following 4 concept: কর্ম, reincarnation মানে পুনর্জন্ম, liberation মানে মুক্তি, and equivalence or Brahma, Aham Brahmasmi. This sense is developed. It is the last stage. Then, when the 5 senses are stilled, so in the mind and even intellect does not still, they call the highest state. The steady control of sense is considered to be yoga. এটা বলেছে কট উপনিষদ। Here, posture, breath control, binding of sense are important aspect of yogic path. পশ্চার মানে বিভিন্ন রকমের আসন আমরা যেটা করি, নিঃশ্বাস প্রশ্বাসের উপর কন্ট্রোল এবং বিভিন্ন সেন্সকে যে আমরা কন্ট্রোল করতে পারি, এই সেন্সকে কন্ট্রোলের বিষয়বস্তুটা যৌগিক যোগার বিষয়বস্তু, এবং এটা আলোচনা করেছে হচ্ছে শ্বেতাশ্বর উপনিষদ। এখানে 3টে জিনিস বলা হয়েছে, দ্যাট ইজ সাংখ্য, রিজন or reflection. Sankho is nothing but numbers. It is also a good philosophy. It is also a philosophy. And yoga, self-discipline, and achieve mukti, that is freedom. Sankho is describing mukti in some different means, and yoga is describing Yoga Sutra are showing the path how to get that freedom or mukti in the easiest way. Yeah? We want to connect an individual consciousness and the universal supreme consciousness. Our individual energy is a part of supreme energy or being, and so purpose of yoga is the connection of individual energy with the universal energy that is discussed in Bhagavad Gita. Now Bhagavad Gita টা কিন্তু তোমার কুরুক্ষেত্রের যুদ্ধের কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধের সময় অর্জুনকে যে বাণী বিশ্বরূপ দর্শন করিয়েছেন কৃষ্ণ, সেটা কি? বিশ্ব আমার মধ্যে নিহিত, আমি বিশ্বের সমস্ত কিছু সৃষ্টিকর্তা। ঠিক আছে, কজ অ্যান্ড এফেক্ট দুটোই তিনি দেখিয়েছেন। তুমি কেউ নও, ইউ আর অ্যালোন, ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটিজ। দ্যাট ইজ দ্য, এত সুন্দরভাবে উনি দেখিয়েছেন ও বিশ্বরূপ দর্শন করিয়েছেন। সেখান থেকে কিন্তু যৌগিক যে টেক্সট, যৌগিক যে এসেন্স, সেটা কিন্তু ওখানে কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে নিহিত রয়েছে। ঠিক আছে, এস্টিমেটেড অ্যারাউন্ড 200 BC, Patanjali complied the Yoga Shastra, that is in the classical period. Patanjali's Yoga Sutra are what defined the classical period, as they are the first systematic presentation of yoga. The sutras are divided into 4 chapters. These chapters discuss the aims and practice of yoga, the development of yogic powers, and in the end liberation, muktir upay. ঠিক আছে, আমি লিম্স এবং তার যে বিভিন্ন অ্যাসপেক্টগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু এখানে আলোচনা করলাম না। সেটা আলোচনার ক্ষেত্র অনেক বড় ক্ষেত্র, সেটা পরবর্তীকালে আমি আলোচনা করবো। শুধু এইটুকু আমি আজকে বলে রেখে দিলাম।
দেন মানে পতঞ্জলি যোগ দর্শন এবং পতঞ্জলির যে যোগ সূত্র 195টা যে সূত্র আছে এবং সেই সূত্রগুলো যে সিকোয়েন্সিয়ালি সাজানো আছে 4টে পাদাস বা চ্যাপ্টারের মধ্যে, সেখানে কিন্তু যোগের পুরো বিষয়টাই কিন্তু আমরা আলোচনার জায়গাতে রয়েছে, যার জন্য পতঞ্জলি ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ যোগা। দেন পোস্ট ক্লাসিক্যাল পিরিয়ড, post classical, in the Hindu Hatha Yoga Pradipika we see a focus on the physical body. It is the most influential text to come from this period. It outlines a variety of yogic asanas and provides a detailed description of each. Swami Satmarama believed the final liberation from the cycles of suffering could be achieved by practicing yogic asanas while doing breathing practice and concentrating on a single point of attraction. তার মানে পোস্ট ক্লাসিক্যাল পিরিয়ডে আমি যে ক্লাসিক্যাল পিরিয়ড যেটা বললাম, প্রি ক্লাসিক্যাল পিরিয়ড হচ্ছে তোমার, আমি বললাম ইয়ে থেকে, গীতা থেকে, পতঞ্জলির আগের উপনিষদ থেকে। ক্লাসিক্যাল পিরিয়ডটা আমি ডিসকাস করলাম পতঞ্জলির যোগের আঘাত থেকে, খুব অল্পর ওপর। এখন যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে হঠ যোগা। সাতমারামা ইজ দ্য প্রোপোনেন্ট অফ দিস হঠ যোগা, সো দ্যাট ইজ পোস্ট ক্লাসিক্যাল পিরিয়ড। দেখো মানুষের যখন স্থান কাল পাত্র মানুষের সময়ের সাথে সাথে সব পাল্টাচ্ছে, এবং মানুষ পতঞ্জলির যোগ দর্শন অনেকটাই রয়েছে মানসিক কেন্দ্রিক, যেখানে ধ্যান, ধারণা, সমাধি, প্রত্যাহার ইত্যাদি জিনিস, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি ইত্যাদি স্টেজগুলো সমস্ত মেন্টাল কেন্দ্রিক, সমস্ত ইন্টেলিজেন্স কেন্দ্রিক, বৌদ্ধিক এবং মানসিক স্তর। এবার এই বৌদ্ধিক এবং মানসিক স্তরে কাজ করতে যাওয়া খুব কঠিন। আমাকে যদি বলা হয় যে তুমি নিজেকে ভাবো অহম ব্রহ্মাস্মি, তুমি ভাবো নির্গুণ নিরাকার ব্রহ্ম, নাথিং ইজ দ্যাট, অনলি শূন্য ইজ দ্যাট, দ্যাট ইজ গড। আমার পক্ষে ভাবতে কিন্তু একটু কষ্ট হবে, অন্য জিনিস চেতনার জগতে চলে আসবে। কিন্তু যদি একটা স্ট্যাচু দেখিয়ে বলা হয় দিস ইজ গড, ইউ হ্যাভ টু বিলিভ। এবং এটা যখন সংস্কারের মধ্যে আমাদের আসবে, তখন কোনো দেবী বা দেবতাকে দেখলে তার যে গুণ আছে সেই গুণকে নিয়ে আমি কিন্তু চিন্তা করবো। আমরা কোনো মন্দির মসজিদে যখন যাই তখন মধ্যে আমরা হোলিনেস ফিল করি কেন? বাথরুম বা অন্যান্য জায়গা থেকে কি আমাদের সেই গডের অ্যাবসেন্ট? গড ইজ এভরিওয়্যার। তাহলে ইট ইজ আওয়ার সেন্স, আমরা ওখানে গিয়ে কিন্তু আমাদের মধ্যে ওই সেন্সটাই ডেভেলপ করে, হোলিনেস আমাদের মধ্যে আসে। মন্দিরে বা মসজিদের বাইরে, চার্চের বাইরে অসংখ্য ভিখারিরা থাকে কেন? তারা জানে তাদের মধ্যে এই সেন্সটা ডেভেলপ করে, তারা ল অফ গিভিং, এই যে নেচার, এই নেচারটা তাদের ওখান থেকে বেরোলেই তারা এক্সিকিউট করে দিতে পারে। ক্লিয়ার? গড ইজ এভরিওয়্যার। যখনই তোমার পাথরটা পায়ে লাগছে গঙ্গার ধারে, তখন তুমি পাথর বলছো, যখনই তুমি সেটা সিংহাসনে নিয়ে এসে পুজো করে কিছু গুণ অর্পণ করে দিচ্ছ, তখন তুমি সেটাকে বলছো শালগ্রাম শিলা। এভরিওয়্যার ইজ গড। সো শূন্য জিনিস যত দিন যাচ্ছে মানুষের বোধগম্যের জন্য পতঞ্জলির যোগ দর্শন যেটা, সেটাকে আরো বেশি গ্রহণযোগ্যতার জায়গাতে এনেছে হঠ যোগা প্রদীপিকা। এখানে ফিজিক্যাল অ্যাসপেক্টটা অনেক বেশি ভাবে স্ট্রেস দেওয়া আছে, মুদ্রা, বন্ধা ইত্যাদি জিনিস এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আমি এটাও কিন্তু ডিটেলসে আলোচনা করব পরবর্তীকালে। হঠ যোগা প্রদীপিকা স্প্লিট ইনটু 4 চ্যাপ্টার, 4টে চ্যাপ্টার আছে। দ্য ফার্স্ট চ্যাপ্টার ফোকাস অন আসনা, সেকেন্ড চ্যাপ্টার প্রাণায়াম প্র্যাকটিস, থার্ড লুক মুদ্রাস এন্ড বন্ধাস, এন্ড ফোর্থ ডিসকাস দ্য সমাধি অর এনলাইটেনমেন্ট। এটা হচ্ছে হঠ যোগা প্রদীপিকা। মানে প্রতিটা জায়গা একটা জায়গা থেকে একটা জায়গায় উন্নত জায়গাতে তোমার শরীরকে কাজে লাগিয়ে তুমি বেরো, ওখানে আগে জায়গাতে মনকে কাজে লাগিয়ে। দেয়ার আর এন নাম্বার অফ ওয়েজ আর দেয়ার, ইউ ক্যান লিবারেট ইয়োরসেলফ, যেটা পরবর্তীকালে বিবেকানন্দ ডিসকাস করেছেন। আমি আসছি এখানে। In the modern era, that is the 6th stage, if we are discussing the history of yoga, in our yogic history timeline, this began just 300 years ago. Perhaps the most notable moment in the history, and which actually brought yoga to USA, was Swami Vivekananda's talk in the year 1893 Chicago Dharma Mahasabha. Swami Vivekananda split out the 4 pathways of attaining moksha, অর্থাৎ লিবারেশন বা মুক্তির 4খানা পাথের কথা তিনি বলেছেন। দ্যাট ইজ রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। যে কোনো একটা জিনিস কেউ যদি ঠিক মতো পালন করে তাহলে কিন্তু সে মুক্তি পেতে পারে, এবং একাধিক জিনিসও মানুষ কিন্তু পালন করতে পারে একসঙ্গে। থ্রু প্র্যাকটিস কামস যোগা। যোগা ইজ আ ম্যাটার অফ প্র্যাকটিস। থ্রু যোগা কামস নলেজ, থ্রু নলেজ কামস লাভ, and through love comes bliss. This is the stages, journeys of life, according to Vivekananda. These are the great sages and saints who are the proponent of this
Yoga philosophy after Vivekananda, Krishnamachari, Iyengar, so on and so forth. Nowadays, Baba Ramdev. And now, this is what I have discussed so far. This is in the context of India, in our traditional concept. Now I am going to discuss something. A minute. Now, Shamanism or Sarmanam months dated around 2500. What is this? The oldest cult originate from the Siberia. আমি কিন্তু বিশ্বের যোগের কথা কিন্তু আলাদা আলোচনা করছি এখন। বিশ্ব যোগা, সামানিজম একটা টার্ম, কিভাবে আমাদের মধ্যে ইউনিটি, ইকুয়ালিটি ইত্যাদি এস্টাবলিশ করতে হয়, আমাদের মধ্যে ডেভেলপ করতে হয়, সেগুলো কিন্তু নিয়ে আলোচনা করছে। ওল্ডের বিভিন্ন দেশে কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয়েছে। শুধুমাত্র ইন্ডিয়াকে ভাবলে হবে না, সারা বিশ্বে কিন্তু যোগা কিন্তু সমানভাবে আদৃত এবং আলোচিত, এবং কিছু ডিফারেন্ট ওয়েতে। ওল্ডেস্ট কাল্ট অরিজিনেটেড ফ্রম সাইবেরিয়া। They are tribal medicine personnel and spiritual beings with the ability to heal, work with energies, and see variation by way of trance journey in the world of spirit. Trance journey in the world of spirit, spiritual জগতের জার্নির ক্ষেত্রে তারা কিন্তু এখানে আলোচনা করেছে। Shamanism contains yogic elements. Shamanic posture are very similar to yogic posture. The terminology is something different. Like yogic posture, each specific shamanic posture has its own distinct effect on the mind and are capable of entering various states of consciousness. চেতনার জগতে আমরা বিভিন্ন জায়গাতে অবতীর্ণ হতে পারি। এটা সাইবেরিয়াতে এই ধরনের পশ্চারগুলো দারুণভাবে আলোচিত হয়েছিল এবং আদৃত ছিল। Then, yoga in pre-Columbian civilization style. Evidence of Hatha Yoga found in the pre-Columbian culture of America. Even now, at St. Augustine, a southern province of Colombia, in the South America, there are large stone figures and carvings depicting Hatha Yoga practices. Hatha Yoga যে সমস্ত বিভিন্ন রকম পশ্চারগুলো রয়েছে, সেই পশ্চারগুলো কিন্তু ওখান থেকে কিন্তু ওরা উদ্ধার করেছে এবং সেখানে সেগুলো সব সংরক্ষিত আছে। তারপরে যোগার একটা প্রচলন ইউএসএ তেও ছিল। Yogic element in Jainism. The Jainism used Padmasana. Jainist used Padmasana for meditation. জৈন ছবিটা বাঁ দিকে দেখানো হচ্ছে, তোমরা দেখে নাও, মেডিটেশন করছে in the Padmasana pose. It focus more on rigid self denial, the denial of one's own interest and needs and sacrifice, and the self restraint to the extent of self mortification, voluntary self punishment in order to be free from the sin. জৈনরা কি করে? জৈনরা কোনো প্রাণীকে হত্যা পছন্দ করে না এবং করে না, এটা জৈন ধর্মের মধ্যে নেই। অন্য কোনো ঘটনা ঘটলে তারা নিজের শরীরকে কষ্ট দিয়ে সেই ঘটনা থেকে, সেই জায়গা থেকে, সেই যে পাপ বোধ, সেই পাপ বোধ থেকে মুক্তি পাওয়ার উপায় খোঁজে। এটাই তাদের ওয়ে অফ লিবারেশন। নো হার্ম, স্ট্রিক্টলি অবজার্ভ অহিংসা, তারা অহিংসা নীতিকে স্ট্রিক্টলি ফলো করে থাকে। জৈনিজম। যোগা ইন বুদ্ধিজম। Buddha himself meditation in Padmasana, Buddha statue. The Buddha was against hunting the body of spiritual aids. He advocated a softer approach, the middle path in which he emphasized the more on using the right means to achieve 8 ends. মানে সমাধি, 8 ends. The ancient Buddhist yoga consists of the practice of dhyana and becoming aware breath and body sensation to cultivation mindfulness called vipassana. Vipassana. তার মানে বৌদ্ধিক যে ফিলোসফি, which is very much related with the Indian traditional yogic philosophy, সেখানে যেটা বলা হয়েছে, সেখানে অনেক সফটটা রয়েছে, চিন্তা করা হয়েছে, এবং সেখানেও কিন্তু মুক্তির কথা বলা হয়েছে। সেখানেও কিন্তু আলোচনা করা হয়েছে মাইন্ডফুলনেসের কথা, বডি সেন্সেশনের অ্যাওয়ারনেসের কথা, যেটা আমরা গাইডেড মেডিটেশন এখন বলে থাকি, ঠিক আছে, এবং বিভিন্ন রকম পশ্চারের কথা সেখানেও কিন্তু বলা হয়েছে, যেটার নাম দিয়েছে বিপাসনা। They followed অষ্টমার্গ, a very similar practice of Ashtanga yoga of self realization. তারা যে অষ্টমার্গ ফলো করে, according to Buddhism, that is very similar to Ashtanga yoga of
Indian yogic philosophy. Then yoga elements in Christianity, Jesus called yoga as yoke. Icons of Christ and Saint Nicholas with hand in Prithvi Mudra, practice for the steadiness and stability. এখানে যে যিশু খ্রিস্টের হাতে যে ক্রাইস্টের হাতের যে মুদ্রাটা দেখানো হয়েছে, দ্যাট ইজ আ মুদ্রা, স্টেবিলিটি, পৃথ্বী মুদ্রা। তার মুদ্রার একটা ব্যাপার তখন ছিল। ইয়োক nomenclature is different, but the thing is same in the Bible word, which means the same meaning of yoga, that is the join together or unite. Mudras, meditation with rosary beads, prayer and yoga element in the Christianity are very much common that time, still now also. Clear? তাহলে খ্রিস্টানিতেও যোগা ছিল কিন্তু, এবং যোগা দারুণভাবে প্রচলিত ছিল সারা বিশ্বে। যোগা এলিমেন্ট ইন ইসলাম, Islam means acceptance of and sublimation to Allah. Acceptance of and sublimation. The physical posture used by the Muslim for their ritual prayer 5 times a day are very similar to that of Vajrasana and Sasangasana. ঠিক আছে, এই যে রিচুয়াল, তারা যে নামাজ পড়ে, নামাজের যে ভেরিয়াস পজ এবং তাদের যে শৌচ যে বিষয়টা নামাজের আগে সম্ভবত, that is also following the path of yoga. So yoga is everywhere. Then yoga in Sufism. Sufism is an mystic tradition of Islam dedicated to the love and service of one's fellow man and Allah. They used Vajrasana for meditation. সুফিতেও কিন্তু বজ্রাসনে মেডিটেশনের কথা বলা হয়েছে, কিন্তু whereas বৌদ্ধিজমে বলা হয়েছে পদ্মাসনে মেডিটেশনের কথা। শুধু জাস্ট ওয়েগুলো একটু আলাদা, কিন্তু বিষয়গুলো একই। The conclusion of origin of yoga. There is no exact evidence about the origin of yoga. Hence, the yoga has become from the times immemorial. Religions practice yoga as one of the discipline of spirituality. Yoga is for spirituality, not for any religion. Every religion is taking this spiritual path for spiritual upliftment. It was slowly evolved and developed by the ancient sages, not only in India but all over the world. Yoga is universal and not a religion. It is because of contribution of great sages of India that made yoga a science of living. বাঁচার যে বিজ্ঞান, সেটাই হচ্ছে যোগা। So why yoga? তো যোগার যে ইতিহাস, সেটা তো আমরা পড়তে পড়তে অনেকখানি বুঝে গেছি। দ্য ইম্পর্টেন্স অফ যোগা, যোগা কিভাবে সারা বিশ্বের মধ্যে ব্যাপ্ত ছিল, এবং বিভিন্ন দেশে বিভিন্ন নমিনক্লেচারে বিভিন্ন রকম আসন কিভাবে প্র্যাকটিস করা হতো, বিভিন্ন রকম প্রাণায়ামের উপর কিভাবে স্ট্রেস দেওয়া হয়েছিল, বিভিন্ন রকম মেডিটেশন বিষয়গুলোর উপর স্ট্রেস দেওয়া হয়েছিল, সেইগুলো একটা পরিচয় সারা বিশ্বে কিন্তু আগে থেকেই ছিল। এই বর্তমান প্যান্ডামিক সিনারিওতে গত 2 বছরে সব থেকে আলোচনার ক্ষেত্র যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে যোগা। কারণ প্রকৃতি আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমরা আমাদের ট্র্যাডিশন থেকে ভুলে যেতে বসেছি। আমরা নমস্কার করাটাকে ভুলে যেতে, আমরা হ্যান্ডশেক করাটা বা অন্যান্য যেভাবে আছে সেগুলোকে আমরা মেনে নিয়েছিলাম বা মানতাম, সেই জায়গাতে দাঁড়িয়ে প্রকৃতি আমাদের চোখে আঙুল দিয়ে শিক্ষা দিয়ে দিচ্ছে। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে ঘরের মধ্যে থেকে যোগার কথা, এবং কিভাবে আমাদের ইমিউনিটির সাথে যোগাযুক্ত, কিভাবে আমাদের শরীরের সাথে যোগাযুক্ত, রোগের সাথে যোগাযুক্ত, রোগ, ফিটনেস, ইমিউনিটি, ব্যাধির সাথে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, দিজ আর দ্য বাই প্রোডাক্ট অফ যোগা, নট রিলেটেড উইথ যোগা, নট ডাইরেক্টলি রিলেটেড উইথ যোগা, বিকজ যোগা ইজ দ্য পাথ অফ টুয়ার্ড স্পিরিচুয়ালিটি. These are the byproduct. These are not the aim of yoga. Yogi. A yogi is practicing yoga for spiritual purpose. These are the byproducts. Without disease-free life, how can you practice yoga? So these are the important aspect. Now, I'm going to throwing some light on this area. The Hinduism and Buddhism, aklesa is a negative mental state that clouds the mind, causing suffering at the condition for suffering to arise. ক্লেশ, আমাদের শরীরে বিভিন্ন রকম ক্লেশ যখন চলে আসে, তখন মনের মধ্যে নেগেটিভ অনুভূতি সৃষ্টি হয়, এবং এই নেগেটিভ অনুভূতিতে আমরা কষ্ট পেতে থাকি। There are 5 ক্লেশা। ক্লেশকে অনেক ক্ষেত্রে বলা যেতে পারে বিষের মতো। বিষ, it is just like a বিষ।
Cles means in Sanskrit is a poison. Cles also refers to the obstacle that prevent a person from reaching a state of enlightenment and freedom of সংসার। সংসারের এই মায়াজাল থেকে বেরোতে এবং নিজের মুক্তি জন্য যে বাধাগুলো মানুষকে পেতে হয় সেই বাধাগুলো ক্লেশের সাথে সম্পর্কযুক্ত। ক্লেশ মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হার্ডলস তৈরি করে রেখে দেয়, বিভিন্ন রকম অবস্টেকলস তৈরি করে রেখে দেয়। তার চলার পথে বিভিন্ন রকম অবস্টেকলস হচ্ছে ক্লেশ। এই ক্লেশ থেকে কিভাবে এই পঞ্চক্লেশ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই পঞ্চক্লেশ থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে যোগ। There are 5 klesa mentioned by Patanjali. Avidya, that is ignorance, অজ্ঞতা, জানি না, না জানা, অজ্ঞতা, that is avidya. অহিংসা, অস্মিতা, that is egoism. Then raga, that is attachment, রেগে যাওয়া. Des, repulsion. Then অভিনিবেশা, will to live. আমরা যে মরবো আমরা সবাই জানি, কিন্তু আমরা কেউ মানি না। আমরা মানি ও মরবে, আমি মরবো না। মানসিকভাবে আমরা কেউ মানি আমরা মরবো। আমরা যদি জানতাম যে আমরা মরবো, আমরা জানি মরবো, কিন্তু মানছি না। যদি মানতাম তাহলে আমরা কোনো নেগেটিভ কাজ করতাম না, তাই না? এটা না মানার জন্য যতদিন পারি আমি ততদিন যা ইচ্ছা করি। এই যে মানসিকতাগুলো চলে আসছে সেটা হচ্ছে ইগনোরেন্স। দিস ইজ ইগনোরেন্স অর অবিদ্যা। হোয়াট ইজ মোক্ষা? This is the liberation from the endless cycle of birth, death and rebirth in this world. With moksha, the Atma is united with the Brahma. That means Jivatma is united with Paramatma. পঞ্চ মহাভূত লীন হয়ে যাওয়া। বিভিন্ন জায়গাতে বিভিন্ন টেক্সট ভাবে একই জিনিসকে বোঝানো হয়েছে। It is the yoga by which we are able to attain this moksha. Clear? Then what is the durdasha, or you can say misery, or you can say বিঘ্ন? আমি আগে ক্লেশের কথা বললাম, এবার বলছি বিঘ্ন। বিঘ্ন মানুষের জীবনে 3 রকমের বিঘ্ন প্রত্যেক মানুষের জীবনেই আসে। একটা হচ্ছে আধ্যাত্মিক বিঘ্ন, একটা হচ্ছে আদিভৌতিক বিঘ্ন, একটা হচ্ছে আদিদৈবিক বিঘ্ন। আধ্যাত্মিক বিঘ্ন যেটা, সেটা ইন্ট্রিনসিক কজ, ডিসঅর্ডার অফ বডি এন্ড মাইন্ড রিলেটেড উইথ ডিজিজ। আধ্যাত্মিক কজ, কারোর অসুখ তো করতেই পারে। আদিভৌতিক এক্সট্রিনসিক মিনস ম্যান, বিস্ট, অ্যানিমেল অর ইনঅ্যানিমেট অবজেক্ট। কোন কুকুর কামড়ালো, আদিভৌতিক। দেন আদিদৈবিক, সুপারন্যাচারাল কজ, সুনামি, আর্থকোয়েক, atmosphere or plants. These 3 types of bignos are there in human life. We have to unite ourselves with our supreme self so that we can able to cross all these barriers. Clear? Then how we are suffering? How we are suffer with this help of kleshas and bignas? Soul is free from suffering. Soul is just like a shunno, nothingness. Clear? But it is present, and all your consciousness, whatever you are doing, it is there in the soul. Some sort of information is there recorded in the soul, in the shunno. When soul is shunno, that means it is free from any sufferings. There is no feelings of soul, no adjective is there. Clear? Body is the seat of suffering. যা আমাদের যত রকমের দুঃখ কষ্ট যা সমস্ত কিছু শরীরের মধ্যে প্রত্যক্ষ করা যায়, আত্মার মধ্যে নয়। সোল সাফার করছে কিসের জন্য? ডিউ টু দ্য ইন্টিমেট অ্যাসোসিয়েশন অফ সোল অ্যান্ড বডি। বডি এবং সোলের সাথে ইন্টিমেট অ্যাসোসিয়েশন করে সোল। কিন্তু সোলের সাফারিং আমরা কিছু বুঝবো না, আমরা কিছু জানবো না। সোল শূন্য। বন্ডেজ ইজ ইলিউশন। আমি কেন স্টেজগুলো যাচ্ছি, একটা স্টেজে না গেলে আরেকটা স্টেজে যাওয়া যাবে না। বন্ডেজ ইজ ইলিউশন ডিউ টু দ্য ল্যাক অফ ট্রু নেচার অফ সোলস ইগনোরেন্স। আত্মা সম্বন্ধে আমাদের যে ইগনোরেন্স, সেই ইগনোরেন্সের জন্য আমাদের যে মাইক জগৎ, মায়া, সেই মাইক জগতের যে ইলিউশন গুলো রয়েছে, সেই ইলিউশনের মধ্যে যে বন্ডিং গুলো তৈরি হচ্ছে ইলিউশনের জন্য, সেই বন্ডিং গুলো যত লেস হবে তত কিন্তু আমরা সাফারিং এর বাইরে বেরোবো। নলেজ অফ ট্রু নেচার, আমাদের প্রকৃত জগতের সম্বন্ধে যদি জ্ঞান থাকে, অফ সোলের প্রকৃতি সম্বন্ধে যদি আমাদের ট্রু জ্ঞান থাকে, নলেজ থাকে, রিমুভ বন্ডেজ অ্যান্ড সাফারিংস। অল কাইন্ড অফ বন্ডেজ অ্যান্ড সাফারিং মে বি removed. Now, there are 2 aspects are there. I am not going to complete today because so many slides are there. I have to cover it. Only just few areas I will just discuss and then I will conclude. 2 aspects are there, that is Prakriti and Purusha, which I have started with my discussion with the Prakriti and Purusha. Purusha is the intelligence,
consciousness, subjective, eternal, static, and no attribute. These are the Purus. And Prakriti, source of all matter, changing, non-manifested. One Pradhan Sattva is there. Purus not made up of gunas. Purus kono guner sate sannidhye nei. Gun rohito Purus. Consciousness or intelligence is the only asset. Discriminating, interacting, subject of knowledge, oneself is one body, unproductive, not modifications, no changing. All these things are the qualities of the Purusha. And what is Prakriti? It is made up of three gunas. Unconscious, non-intelligent, non-discriminable, active. Purusha is the inactive and Prakriti is the active. That's why Prakriti is related with energy. Object of knowledge, common to all, productive, transformation into modification, changing every moment. Prakriti is changing every moment. Now, when Purus and Prakriti, these are the two sides of a coin. And these two sides of a coin create a tattva, that is the Mohat tattva. And this Mohat tattva is related with Sattva, Tamo and Rajogun. তিনটে গুণ যে রয়েছে, বিশ্বেরও তিনটে গুণ, মানুষেরও তিনটে গুণ, এই তিনটে গুণের কিন্তু ব্যালেন্সে কিন্তু মোহন তত্ত্ব কিন্তু গড়ে ওঠে প্রথম দিকে। এবং এই মোহন তত্ত্ব থেকে চলে আসে অহংকার, ইগোনেস। ইট ইজ ইন্টেলেক্ট which detect the ego, which is creating this egoness. And egoness থেকে evolution of object, কোন অবজেক্টের evolution হচ্ছে। Then evolution of mind, sattvic, tamasic, and rajasic in between them. Sattvic, tamasic, and rajasic. One is, and this is their mind has two part. That is the sense organ. It is related with two part, sense organ and action organ. The driving force, action, speech, thinking process, recipient of sensory input, all these things. Now you can see 5 sense organ: eyes, ear, nose, tongue and skin, and organ of the action: mouth, hand, feet, anus, and sex organ. And there are Pancha Mahabhutas. These Mahabhutas are key. Tanmatras, they are related with Tanmatras: sound, touch, form, taste, and smell. These are the Tanmatras. And these Tanmatras are related with Pancha Mahabhuta. Mahabhuta. Which are they? These: space, air, fire, water, and earth. Pancha Mahabhut. Prithvi, Akash, Bayu, Tejas, যেটা অগ্নির সাথে সম্পর্ক, আগুনের সাথে সম্পর্কযুক্ত, and অপস, যেটা জলের সাথে সম্পর্কিত। অপ, তেজ, ক্ষিতি, মরুত, বম। নাও যোগা ইভলিউশন অফ প্রকৃতি। মূল প্রকৃতি প্রথমে যখন আদি সৃষ্টির সময় ছিল মূল প্রকৃতি, যেখানে সমস্ত গুণ ব্যালেন্স, যেখানে কোনো গুণ নেই। মূল প্রকৃতি, শূন্য প্রকৃতি, কিচ্ছু নেই, কোনো ক্যারেক্টারিস্টিক্স নেই, স্টেবল এবং উইদাউট এনি কাইন্ড অফ এনার্জি, কনসিয়াসনেস। দেন মূল প্রকৃতি থেকে মহৎ প্রকৃতির জন্ম হচ্ছে। মহৎ প্রকৃতিতে কিসের সাথে সম্পর্কযুক্ত? চিত্তের সাথে সম্পর্কযুক্ত। অনেককেই জিজ্ঞেস করা হয় যোগা মানে কি? যোগ ও চিত্তবৃত্তি নিরোধ। চিত্ত মানে কি? মাইন্ড। নট অ্যাট অল। চিত্ত ইজ সামথিং ডিফারেন্ট, মাইন্ড ইজ সামথিং ডিফারেন্ট। ওয়ান পার্ট ইজ মাইন্ড। মন, বুদ্ধি অ্যান্ড অহংকার। চিত্ত কনসিস্ট অফ মন, বুদ্ধি অ্যান্ড অহংকার, ইন্টেলেক্ট, মাইন্ড, which is related with memory also, and ahankar. Ahankar is related with sanskar also. Clear? With the help of these three, chitta is formed. And it is, moon is related with Gyanendriya and Karmendriya. And ahankar, it is related with also the Mahabhutas. Gyanendriya ki bolechilam? Earth, ear, kan, chok, kan, nasika, jiva, tok. Karmendriya bolechilam mukh, hath, pa, excretory and reproductive system, organ. And Mahabhut বলেছিলাম ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম, আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী। এবং সেটা তন্মাত্রা, 5টা তন্মাত্রার সাথে সম্পর্কযুক্ত, দ্যাট ইজ সাউন্ড, টাচ, ফর্ম, টেস্ট এন্ড স্মেল। Clear? These are the evolution. These are related with each other. Why I am telling this? Because the Sankhya philosophy, the Sankhya system advocate the ontological dualism of Prakriti and Purusha. It is a philosophy of dualism, Prakriti and Purusha. Sankhya means it is a number, 25 tattvas are there.
24 and 1 Prakriti, that is 25. 1 Purusha, that is 25. The Sankho system derives the name from the word Shankha, meaning number, since it enumerates the metaphysical principles of reality. The word Shankha also means perfect knowledge. 24 tattvas of Sankho Darshana, 5 Tanmatras, 5 Panchamahabhuta, Bhutas, Pancho Gyanandriya, Pancho Karmandriya, Mon, Buddhi, Chitta, and Ahankar. These are all related with these Sankho philosophy. That's why it is now termed as the Shankha. Sankho is Shankha. And now, what is mind? Receives the stimulus through the organ to perceive from external sources. Buddhi, that is the analytical part. Ahankar, that is the sense of doership or enjoyship. And Chitta, recollection of the past experience of events, all events. That is the ultimate. Now, অন্তঃকরণ, এর অন্তঃকরণ অন্যরকম, ওর অন্তঃকরণ অন্যরকম। অন্তঃকরণটা কি? হোয়াট ইজ অন্তঃকরণ? আমি কয়েকটা জায়গা বলে আজকে ছেড়ে দেবো। মোহনা মানে ফ্যাকাল্টি ড্রাইভড ইমোশনস লাইক ডিসলাইক এভরিথিং, দ্যাট ইজ মোন। And then অহংকার this self proclaimed identity, ego center, I-ness, I am doing, I am working, I-ness, ahankar, and how it is developed with the help of this buddhi, intellect. It is a decision making. Intellect plays a decision making part. When moon is accepting everything from this Gyanendriya, Karmandriya, and like that, and ahankar is sensing that I am doing, I am working, ahankar, and intellect is taking the decision what is right and what is wrong, dependent upon your past experience also. So some sort of you can say memory is also related with that, and all these things comprises of this chitta, and this is termed as antakaran. All these things are there in antakaran, and that's why man to man this antakaran is different. And these are these Sankho categories of tattvas. 25 are in nature, number. Then Sankho philosophy of creation, how the universe is created, how man is created, which I already. Then the Triguna tattvas, Sattvagun, Tamagun, and Rajagun. I am not discussing detail in this area. Sattva, Rajas, and Tamo. Then Pancho Kosha. What are the Pancho Koshas? I have discussed about the throwing some light about these three Sharira. First, we have to understand what is three Sharira. What is three Sharira? Three Sharira means what is we are observing from outside, that is physical body. This is related with our physical existence. Then there is one more body is there inside this physical body, that is Sukshma Sharir, subtle body. And one more aspect, consciousness is there inside this subtle body, that is the causal body or the root cause of our present in this universe, causal body. And in this causal body there is one aspect is there, that is the nucleus of the causal body, that is the soul. You are whatever working you are there with the help of the physical body, it is transmitted toward the subtle body and it is recorded in the soul. The cause of your birth, causal body, lingo Sharir. Karan sorry. Seed are there. And if we are thinking further, these are the bodies, and these bodies are related with the koshas. There are 5 koshas in there, that is Annamoy kosha, which is related with food, related with our gross body or physical body. Then Pranamoy kosha, Panchopan, Ban, Soman, Udan, Apan, Pran. These are the Panchopran, Pran Vayu, vital energy. Without oxygen, we cannot do anything. We are taking air from the atmosphere. That is the pranamoy course is there, and this is related with the subtle body. Then monomos core, thinking, cognition, thinking, consciousness. In the Western philosophy, there are consciousness are of 3 types. First one, unconscious. Second one, subconscious, and third one, conscious. These are the 3 types of philosophies are there. 3 types of domains are related with this mind. In Indian traditional texts, there are one more aspect is related with that. That is, you can say, super consciousness, unconscious, subconscious, conscious, super conscious. When you will get, everybody may not able to attain this super consciousness stage, because at the time of dhyan, you can able to attain it. You can able to understand all sorts of questions will be there. You can able to understand everything when you are attaining that stage.
and that is related with monomoy kosha. And then Vigyanmoy kosha, it is the intellect. How intellect you are, how you are discussing about, or how you are taking the decisions. This is related with this in Vigyanmoy kosha. And these three things are made up of subtle body. And then one more kosha is also present, that is the innermost cell. It is the Anandamay kosha. The kosha related with bliss, enlightenment, and this is related with causal body. So this is the relationship with Pancha kosha and three sharira. These are the Vayus, Pran Vayu, Byan Vayu, Udan Vayu, Soman Vayu, Apan Vayu, where it is located in different places of the human body. Manusharya বিভিন্ন জায়গাতে প্রাণ, ব্যান, উদান, আপান, সমান বায়ু অবস্থান, সেটা পাওয়ার পয়েন্টে দেখানো হয়েছে। দেন কম্পোনেন্ট অফ সাবটেল বডি, সূক্ষ্ম শরীরের কম্পোনেন্ট কি? 5 organs of knowledge, 5 organs of action, 5 pranas, প্রাণ, আপান, ব্যান, এই বায়ু, এবং 4 internal organs, mind, intellect, memory and ego. These are the areas of subtle body, component of the subtle body. Sukha sorry, mind is related to the 5 organs of the knowledge, 5 organs of the action, and it is also related with ego and intellect. There is a relationship, reversible relationship, intellect and mind, and one part is related with the memory. Whatever we are doing, it is recorded in the memory, and intellect can shape the memory after having some sort of experience, and the same consequence, you may not react in that way because you have a bad memory of that. That's why in future you are not going to do that. That is also recording of spirit, and that is intellect working over there. Mind, intellect, and ego, these are related with each other. The ego identity is with the action of the and the creation of I sense, amitto bodh, aham brahmasya ei bodh noy, ami korechi sob. Physical body, subtle body, causal body, then layers of life, environment, body, energy, এটা physical body সাথে যুক্ত, subtle body সাথে mind, intellect এবং ego যুক্ত, then causal body, কারণ শরীর যেটা, causal body সাথে personal soul, collective soul and universal soul এর aspect এর সাথে যুক্ত। তোমাকে পার্সোনাল সোলের সাথে ইউনিভার্সাল সোলের ইউনিফিকেশন ঘটনাটাই হচ্ছে যোগার জার্নি। গ্রস বডি, সাবটেল বডি, কজাল বডি, আমি আগেই বলেছি, দিস ইজ দ্য bliss cell. Bliss is there in the Anandamay kosha, and soul is in the center part of the causal body. Why I am saying that? And these are the root center, then the sacral center, then the solar plexus, then the heart center, then the purification center, third eye, and crown of head. It is related with the Kundalini yoga. These are the chakras, 7 chakras are there, and it is related with each other. And how we are performing everything, energy is flowing in this way. This is another aspect. And now, band theory. What is band theory? The embedded nature of the human body can be understood with the solid state mechanism where the quantum state of soul and mind exchange the energy and the human body. Quantum state of soul is and mind exchanging the energy of the energy with the human body. The human body has low energy and place in ground existing state. Mind always remain in meta existing state and has combination to positive and negative energies. Both positive and negative energies are there in the present mind state. And whereas soul has 100% positive energy and always remain in the super excited state with high energy. Soul has a high energy component, higher consciousness, body, 5 senses, mind and soul. And these are the circuit you can see. How we are working in this body, then 5 sense organ, then mind, then soul, mind, then a feedback is there. Positive, either it is positive or negative. And in the soul, there must be a feedback to the mind. But soul is not doing anything. 100% positive is there. Positivity is there in the soul. 100% positivity is there in the soul. This is a switch. You can see the switch. The switch it may not be operate. And then mind can have a negative feedback or positive feedback. If there is positive, mind can send the information. Clear? And then how would the yoga work over that? That is meditation is working on the mind. Yoga or posture is working on the body, and spirituality is for soul. With this, I want to conclude today's discussion with Swami Vivekananda's defined yoga. Each soul is potentially divine.
The goal is to manifest this divine within by the controlling nature, external and internal. Do this by work or worship or psychic control or philosophy, by one or more or all of these, and be free. This is the great sayings of Swami Vivekananda. আমি আজকে যতটুকু আলোচনা করার চেষ্টা করলাম সেটা হচ্ছে যৌগিক পাথটা আমি আলোচনা করার চেষ্টা করলাম, এবং যৌগিক পাথে আমি যে জায়গাগুলো আলোচনা করলাম সেই জায়গাগুলো হয়তো তোমাদের কোনো জায়গাতে কোনো কনটেক্সটে নেই, কিন্তু এই অতীত না জানলে, ইতিহাস না জানলে বর্তমানে পরিপ্রেক্ষিতে আমরা কোনো কিছু বিচার করতে পারবো না। অতীত জানাটা খুব জরুরি। সেই জন্য আজকে যে আলোচনার বিষয়বস্তুটা আমি রেখেছিলাম সেটা শুধুমাত্র ইতিহাস নয়, ইতিহাসের পরে আমি সাংখ্যযোগও বলেছি। সাংখ্যযোগ এবং ইতিহাসে যে তত্ত্বগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম ইতিহাসের শুরুতে প্রথম দিকে যে তত্ত্বগুলো, যে সেটা কিন্তু কুণ্ডলিনী যোগার সাথেও রিলেটেড। ঠিক আছে, সো কুণ্ডলিনী যোগা এবং সাংখ্য যোগার আমি এখানে আজকে আলোচনা করলাম। তোমরা যে যোগা যে জায়গাটা জানো, যেটা আমরা আজকে যোগাটাকে এক্সারসাইজ হিসেবে সিমিলার এক্সারসাইজের সিমিলার হিসেবে আমরা দেখছি, এবং যোগ যেখানে স্পোর্টস হিসেবে চিন্তা ভাবনা হচ্ছে, সেই জায়গাতে কিন্তু কোথাও এখন অব্দি বলা নেই বলি। এটা বর্তমানে পরিবর্তনের জায়গাতে এখানে এসেছে। এবার এর পরের যে স্টেজটা আছে, এটা আমার ফার্স্ট পার্ট, এই জন্য বললাম সেকেন্ড পার্ট আর একটা দরকার। সেকেন্ড পার্টটা আলোচনা থাকবে হচ্ছে পতঞ্জলির যোগ দর্শন, দেন যোগসূত্র পতঞ্জল, দেন হঠযোগা প্রদীপিকা সাতমারামা, সেখানে 4টে চ্যাপ্টারের কথা বলা আছে, দেন গেরণ্ড সংহিতা। এই 3টে জিনিস যদি আমি আলোচনা করি, এছাড়াও আরো অনেক ব্যক্তিবর্গ রয়েছেন, সেগুলো আমি মধ্যে যাবো না। আয়েঙ্গার আছেন, আরো অনেক আছেন, আমি কুবালন্দ সরস্বতী আছেন, তো সেই জায়গাগুলো আমি আলোচনা করব। তো আমি যেগুলো আলোচনা করার জায়গা থাকবে সেটা হচ্ছে এই 3টে জায়গা। তার আগে আমি বিষয়বস্তুগুলো আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি তোমরা একটু বোঝার জায়গাতে এসেছে বিষয়টা, কারণ এটা একটা বেশ ডিফিকাল্ট জায়গা। যত আমরা বৈদিক যুগের দিকে যাবো তত ডিফিকাল্টি পাবো, যত আমরা মডার্নাইজেশনের দিকে যাবো তত আমরা কিন্তু সিম্পল ভাবে এই ব্যাপারগুলোকে ব্যাখ্যা করাগুলোকে পাবো। ঠিক আছে, এবং এই ব্যাখ্যাগুলো কতটা বিজ্ঞানসম্মত সেটা নিশ্চয়ই আমার আলোচনা থেকে বোঝা গেছে। এবার তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেন করতে পারো, আমি আনসার করার চেষ্টা করবো। একদমই তাই স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যেরকমভাবে যোগের ঐতিহ্যগত ধারণা, যেটা আমাদের হয়তো খুব বেশি আলোচনার বিষয়বস্তু আজকের দিনে নয়, সেই বিষয় সম্বন্ধে আলোচনা করে যোগের যে পাথওয়েজ সে সম্বন্ধে আজকে আলোচনা করে আমাদের শিক্ষার্থী তথা উপস্থিত সকলকেই আলোড়িত করলেন। সেই জন্য স্যার আপনাকে নতমস্তকে প্রণাম জানাই। আজকে স্যার আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আজকে আমাদের মধ্যে আপনার আলোচনার বিষয়বস্তুর মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক পরিমল দেবনাথ স্যার, অধ্যাপক দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় স্যার, ডক্টর তীর্থ মণ্ডল স্যার, ডক্টর অর্ণব ঘোষ মহাশয়, ডক্টর অনির্বাণ ঘোষ মহাশয়, ডক্টর মমতা মালিক মহাশয়া, আদিত্য মণ্ডল মহাশয়, ডক্টর সন্দীপ দে মহাশয় এবং সম্মানীয় শিক্ষক সমর মণ্ডল মহাশয় সহ অসংখ্য শারীরশিক্ষা জগতের শারীরশিক্ষা প্রেমী বা ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্বরা এবং তৎসঙ্গে আমাদের শিক্ষার্থীরা তো আছেই। যদি কারোর কোনো আজকের আলোচ্য বিষয় সম্বন্ধে প্রশ্ন থাকে, আপনারা হ্যান্ড রেজ করে আমাদের মুখ্য আলোচকের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারেন। আপাতত ডক্টর তীর্থ মণ্ডল স্যার হ্যান্ড রেজ করেছেন। স্যার প্লিজ আনমিউট করে আপনি কোয়ারি করতে পারেন, কোশ্চেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। হ্যাঁ বলো, গুড ইভিনিং। প্রণাম নেবেন হ্যাঁ স্যার। যেভাবে আপনি এলাবোরেটলি এক্সপ্লেন করলেন, আমার মনে হয় ছাত্রছাত্রীদের পক্ষে এতটা তাড়াতাড়ি বোঝা সম্ভব হবে না। আমরাই মানে এত এত এলাকা আপনি কভার করে দিলেন, আমাদের আরো শোনার ইচ্ছা ছিল। মনে হচ্ছে একটা জায়গাকে এত দ্রুত টাইমের অভাবে এত দ্রুত স্কিপ করে চলে যাচ্ছেন। আমার মনে হচ্ছে যে আরেকটু এক্সপ্লেন এই জায়গাটা আমার প্রয়োজন, কারণ আগামী দিনে খুব দ্রুত আমাদেরকে ইসিসিতে এই জায়গাগুলো পড়াতে হবে। সেই জায়গার ইন্টারেস্ট নিয়ে এটা দেখেই আমি এটা জয়েন করেছিলাম। এত দ্রুত স্কিপ করে যাচ্ছে যে সেই জায়গাগুলো অনেক অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। আমি সঞ্চালককে অনুরোধ করবো যে স্যারকে আরো কয়েকটা দিন দিতে, যাতে এক একটা অংশ ধরে উনি বলতে পারেন, তাহলে আমরা আরো উপকৃত হব। আচ্ছা, আমি ধন্যবাদ। এই ধরনের সাজেশন দেওয়ার জন্য আমি একটু বলি। আমার যে আজকে আলোচনার বিষয়বস্তুটা বা ক্ষেত্রটা ছিল সেটা যে ট্র্যাডিশনাল কনসেপ্ট অফ যোগা, ট্র্যাডিশন কিভাবে বলছে যোগা সম্বন্ধে সেই কনসেপ্টে। তো সেই কনসেপ্টে এটা একটা পার্ট 1 ছিল, যেখানটা আমি মেনলি ইতিহাসটাকে নিয়ে আলোচনা করেছি, আর তার সাথে কিছু আলোচনা করেছি যে যোগাটা কেন প্রাসঙ্গিক এবং সাংখ্য যোগের কিছু অংশ নিয়ে।
সবটা কিন্তু বলা সম্ভব নয়, সুপারফিশিয়াল হতেও যেতে পারি, তার থেকেও কম যতটুকু না বললে না সেই জায়গাতেই গেছি। তোমাদের পরীক্ষার পরিপ্রেক্ষিতে যে জায়গাগুলো দরকার সেটা কিন্তু আমি এখনো আলোচনাই করি। আমি আসিনি, আমার শুভরাত্রির পরে কিন্তু তুমি এই স্লাইডগুলো দেখছো। এই যে জায়গাটা যেটা তোমাদের দরকার, যোগসূত্র, পতঞ্জলি যোগ দর্শন, তোমাদের যেটা হঠযোগ প্রদীপিকা, সাতমারামা, তোমাদের গিরণ্ড সংহিতা, সব কটা কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু ডিসকাস করেছে। ঠিক আছে, পতঞ্জলির যোগসূত্র 195 খানা শ্লোক, হঠযোগা প্রদীপিকাতেও অনেক শ্লোক আছে, 532 বা সামথিং লাইক দ্যাট ওরকম আছে। তো সেই সমস্ত সূত্রগুলো ধরে বেসিক জায়গাগুলো যদি আলোচনা করতে হয়, তখন আমার আর একটা ক্লাস লাগবে। এই যোগ সূত্রগুলোতে আমি 3টাকে আমি আলোচনা করবো, কেন একটা থেকে ডিফার করছে। আমরা অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখি এটা বলতে বলতে হঠাৎ করে বলে দিচ্ছি হঠযোগা প্রদীপিকা এই জায়গাটাতে এই বলেছে, সেই জায়গাটাতে আমাদের মধ্যে কনফিউশন চলে আসে। যোগ কি, হঠযোগা প্রদীপিকা কি, গিরণ্ড সংহিতা কি, কেন কি আলাদা আলাদাভাবে বলছে, এই জায়গাগুলো যদি ডিসকাস করতে হয় তাহলে আর একখানা ক্লাসের দরকার হবে, এবং সেটাও 1.5 ঘন্টা মতো লাগবে। পুরো 3টে জায়গাকে আমি ইজিলি ওই জায়গাগুলোকে আমি সকলের মধ্যে আনতে পারবো। আগের যে জায়গাগুলো বলেছি সেগুলো বোধহয় খুব একটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই, এটা প্রাককথন হিসাবে ধরে নিতে পারো, ইতিহাসের জায়গাটা শুধু আমি বলেছি। একদমই তাই স্যার। মানে আমরাও যেটুকু অধ্যয়ন করেছি বা পড়াশোনা করছি বা পড়ানোর ক্ষেত্রে যে বিষয়গুলো প্রয়োজন হয় সেই প্রসঙ্গে খুবই কম আলোচনা হয়েছে। আমি ধন্যবাদ জানাবো ডক্টর তীর্থ মণ্ডল মহাশয়কে, তার প্রশ্ন এবং সাজেশন। ইতিহাস তো মানে জানার ইচ্ছাটাকে বাড়িয়ে দেয়। তা যেভাবে আপনি ইতিহাসটাকে আজকে তুলে ধরেছেন, আরো জায়গাগুলো নিশ্চয়ই আমাদের জানার ইচ্ছা রয়েছে। আমি সঞ্চালক স্যারকে অনুরোধ করবো যে আগামী দিনে যাতে আপনার এই সময় আবার দেওয়া হোক এবং আপনি পৃথক আলোচনা করে আমাদেরকে ঠিক আছে, আমি সুযোগ পেলে আগামী দিনে আবার আমি পার্ট 2টা আলোচনা করবো। পার্ট 2টা আলোচনা করলে সম্ভবত এই জায়গাটা শেষ হবে। তবে যোগকে শেষ করা তো সোজা কথা নয়, সারা জীবন লেগে যায় যোগকে জানতে এবং বুঝতে। আমারও জ্ঞানের জগৎটা অতটা বড়, পরিধিটা অত বড় নয় যোগ সম্বন্ধে, আমিও বিরাট কিছু জ্ঞানী ব্যক্তি নয়। তো যতটুকু পড়ে জেনেছি, অ্যাকচুয়ালি যোগটা জানতে গেলে গুরু মুখে জানতে হয়। যতটুকু জেনেছি তার থেকে যতটুকু ইনসাইট ডেভেলপ করেছে এবং আমার নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে যতটুকু নির্যাস বেরিয়েছে সেখানটুকু আমি বলার চেষ্টা করলাম। যোগ কিন্তু একটা বিরাট বড় ক্ষেত্র, যোগ সম্বন্ধে সব জানলে সে তো আর এখানে থাকবে না, সে তো সবই মায়ার মধ্যে দেখবে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করি আমরা যতটুকু যেতে পারি। ঠিক আছে, একদমই স্যার। কাজল দাস আমাদের একজন শ্রোতা এবং উপস্থিত আছেন, তিনি একটা প্রশ্ন তুলে ধরেছেন স্যার, চ্যাট বক্সে পুট করেছেন কোশ্চেনটা, আমি একটু দেখে নিই। অতীতের কথা মাথায় রেখেই যোগ ব্যায়াম কেন অনন্য? দেখো, যোগ ব্যায়াম, একটা কথা বলি, প্রথমেই কোশ্চেনটা একটু ভুল আছে। যোগ ইজ নট এ ব্যায়াম। ব্যায়াম ইজ সামথিং ডিফারেন্ট, এক্সারসাইজ ইজ সামথিং ডিফারেন্ট, yoga is something different. Yoga means you are comfortably sitting in different kind of postures and performing some sort of posture with controlling your breath. That is yoga. For calmness of your body and mind. You are not putting any kind of stress. When you are putting any kind of stress, when there may be some sort of cyclicity, that is a stressor. Exercise is a stressor. Yoga is not at all a stressor. যোগা কিন্তু যোগ ব্যায়াম নয়, এই কথাটা প্রথমে ভুল। এখানে বলতে হবে যে যোগ আসন যেগুলো করি, আসন মানে হচ্ছে কিছু পশ্চার ফলো করা উইদিন আওয়ার ওন লিমিটেশন। আমাদের জয়েন্টের যতটা লিমিটেশন আছে ততটা লিমিটেশনের মধ্যে স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস রেখে যে পশ্চারগুলোকে পালন যদি করি, তাহলে আমাদের জয়েন্টের মোবিলিটি বাড়বে, ফ্লেক্সিবিলিটি বাড়বে, এবং অ্যাট দ্য কোর্স অফ টাইম আমাদের কিন্তু এই মুভমেন্টটা অনেক বেশি বেটার হবে এবং আমরা পুরোপুরি রেঞ্জ অফ মোশনটা আমরা করতে পারবো। সেটাই হচ্ছে তোমার আসনের বিষয়বস্তু। এবং যোগ আসনটা বা যোগাটা, যদি আমি আসনটাই ধরি, আসন এবং প্রাণায়াম এই দুটোই সব থেকে বেশি আলোচনা হয়, আর অন্য কোনো জায়গায় আলোচনা হয় না। ম্যাক্সিমাম জায়গাতে আসন এবং প্রাণায়াম, এবং যোগের স্পোর্টস হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিশন হবে বা ন্যাশনাল কম্পিটিশন হবে ওই আসনের উপর কেন্দ্র করে, তাই না? তো সেইখানটা দাঁড়িয়ে যোগটা কেন বেশি স্ট্রেস দিয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কেন বেশি স্ট্রেস দিয়ে, যোগ ক্যান বি অ্যাপ্লাইড from 8 to 80 years of age, because you can not at all any kind of stress. You are not feeling any kind of stress. Rather, you are able to improve your immunity, which is a byproduct. Your health aspect will be improved. Your sense, you are able to control your emotions also. So all these things আমরা আজকে দেখি যে ক্রীড়াবিদদের বলা হচ্ছে মেন্টাল টাফনেস ছাড়া কোনো ভালো কম্পিটিশনে টপ লেভেলে রেকর্ড ব্রেকিং পারফর্ম করতে পারবে না। তুমি যাও পরে সেলফ টক করো, মেন্টাল ইমাগিরি করো। এটা কি? এটা তো যোগা। সেলফ টক ইমাগিরি এগুলো কোথায় আছে? আত্মসাক্ষাৎকারে কথাটা কোথায় বলা আছে? তো যোগাতে বলা আছে। তুমি নিজেকে নিজে সাক্ষাৎ করো, নিজেকে নিজে কোশ্চেন করো, why I am here, who am I, what is my purpose of journey, what I should do.
This is the question you should answer. Alone, then everything will be something normal. You can visualize everything. Visualize your best moment. This is the aspect, na? And this is the only way you are able to develop. তুমি দৌড়াচ্ছ, তোমার পাশে যে লোকটা দৌড়াবে তার নাম হুসেইন বোল্ট, ওয়ার্ল্ডে রেকর্ড করা, তুমি তো এমনি পারফরমেন্স করতে হবে না, সাইকোলজিক্যাল কারণে পারবে না, কিন্তু তোমাকে বেস্ট পারফরমেন্স করতে হবে। দিস ইজ দ্য ওয়ে বাই হুইচ ইউ আর এবল টু শো ইউর বেস্ট। যোগা স্টেশন নয়, হেল্পফুল এবং সবার জন্য অ্যাপ্লিকেবল, সেই জন্যই ওর অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি। অসংখ্য ধন্যবাদ স্যার। যদি আর কারো কোনো প্রশ্ন বা সাজেশন না থাকে তাহলে আমরা সরাসরি ধন্যবাদ জ্ঞাপনে চলে যাব। আজকের অনুষ্ঠানের একদম সমাপ্তি লগ্নে আমরা উপস্থিত হয়েছি। শ্রদ্ধেয় মুখ্য আলোচকের অনুমতি নিয়েই আমরা ধন্যবাদ জ্ঞাপন শুরু করছি। আজ আমরা আলাপনের 20তম পর্বের সন্ধ্যায় উপনীত হয়েছিলাম। আমাদের সঙ্গে ছিলেন শারীরশিক্ষা জগতের বিশিষ্ট পরিচিত এবং খ্যাতনামা ব্যক্তিত্ব ডক্টর কিশোর মুখোপাধ্যায় স্যার, যিনি বর্তমানে ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ বহরমপুর মুর্শিদাবাদ জেলায় 2004 সাল থেকে কর্মরত আছেন, এখনো পর্যন্ত আছেন এবং আমাদের শিক্ষার্থীদের মনে চিরন্তন আসন জয় করে তিনি আছেন। আমরা জানি যারা ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজ তথা কল্যাণী বিশ্ববিদ্যালয় তথা বাংলা ভাষাভাষী যারা পড়াশোনা করেন শারীরশিক্ষা নিয়ে, তারা কম বেশি সকলেই স্যারকে চেনেন। আজ আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের এই আলাপনের মাধ্যমে স্যার যোগদান করে আমাদের শিক্ষক, শিক্ষার্থী তথা উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গকে আলোড়িত করেছেন। তাই আলাপনের 20তম পর্ব থেকে আমাদের সেবাভারতী মহাবিদ্যালয়ের শারীরশিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং আন্তরিক প্রণাম জানাই স্যার। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরবর্তীতে এভাবেই আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে এগিয়ে চলতে সাহায্য করবেন, এই কামনা করি। এই প্রসঙ্গে সেই সঙ্গে সঙ্গে এই সেবাভারতী মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর দেবপ্রসাদ সাহু এবং যে বর্তমানে সেক্রেটারি ফিজিক্যাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া এবং তাছাড়াও ডক্টর বিনোদ চৌধুরী, এরা আমার ভাতৃপ্রতিম। একসঙ্গে আমরা একটা টাইমে পড়াশোনার ক্ষেত্রে ছিলাম। এবং সেই সঙ্গে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাবো। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আজকে শারীরশিক্ষা জগতের বিশিষ্ট গুণী এবং খ্যাতনামা ব্যক্তিত্ব অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়, অধ্যাপক দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়, ডক্টর তীর্থ মণ্ডল মহাশয়, ডক্টর অর্ণব ঘোষ মহাশয়, ডক্টর অনির্বাণ মিশ্র মহাশয়, ডক্টর মমতা মালিক মহাশয়া, সম্মানীয় শিক্ষক আদিত্য মণ্ডল মহাশয়, ডক্টর সন্দীপ দে মহাশয়, সম্মানীয় শিক্ষক সমর মণ্ডল মহাশয় সহ যারা উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা, সবাইকেই আমাদের আলাপনের এই 20তম পর্বের পক্ষ থেকে আন্তরিকভাবে নতমস্তকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, এভাবেই আলাপনের পাশে থাকবেন, আন্তরিকভাবে সহযোগিতা করবেন, এই কামনা করি। পরিশেষে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করব উপস্থিত সমস্ত শিক্ষার্থী, শুধুমাত্র সেবাভারতী মহাবিদ্যালয় নয়, সেবাভারতী মহাবিদ্যালয়ের সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার অন্যান্য প্রান্ত থেকে যে সমস্ত শিক্ষার্থীরা আজকে যুক্ত হয়েছেন তাদের সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। তাদের সবার জীবন সুন্দর হোক এই কামনা করি। এবং একদম পরিশেষে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো আমার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর ডক্টর দেবপ্রসাদ সাহু সহ আমাদের শারীরশিক্ষা বিভাগের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে ডক্টর কেশবচন্দ্র গোপ মহাশয়কে, যার আন্তরিক প্রচেষ্টায় আমরা এগিয়ে চলেছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এভাবেই আলাপনের পাশে থাকুন, আমাদের আশীর্বাদ করুন, এই কামনা করে আজকে এই আলাপনের 20তম পর্বের শুভ সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।